গুড ইভিনিং সবাইকে। আমাদের অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স 2 মাস ধরে চলছে, প্রায় শেষের পথে এবং শেষের দিকে আমরা ম্যাগনেটিজম নিয়ে পড়েছি। ঝুমা সান্নিগ্রাহীর একটা ক্লাস জাস্ট কিছুদিন আগে, এই জাস্ট গতকালকেই হয়েছে। তো এই অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স এটা অর্গানাইজ করছে হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট ইন কোলাবোরেশন উইথ দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্লাসগুলোতে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে আমাদেরকে প্রচুর হেল্প করছে আমাদের ইউটিউব চ্যানেলের ইন্টার্ন সমৃদ্ধি দত্ত। ও যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছে। আর আমাদের আজকের ক্লাসে আমরা ম্যাগনেটিজমের একদম ফান্ডামেন্টালস শিখবো, এবং সেটার জন্য আমাদেরকে সময় দিয়েছে, মানে রাজীবদার ল্যাবে এখন প্রচুর চাপ, কিন্তু তার মধ্যেও রাজীবদা ক্লাস নেবই বলে আমাদেরকে সময় দিয়েছে, তার জন্য প্রচুর রাজীবদাকে থ্যাঙ্কস। রাজীবদার পুরো নাম রাজীব বটব্যাল। রাজীবদা হচ্ছে আমি যে ল্যাবে পিএইচডি করতাম সেই ল্যাবে আমার সিনিয়র এবং আমার গুরুদেব স্থানীয়। মানে আমার পিএইচডি তে আমি যা কাজ শিখেছি এবং যা পড়াশোনাও আমি যা শিখেছি সেটা পুরোটাই রাজীবদার কাছেই আমি শিখেছি। তো রাজীবদা ভীষণই ভালো পড়ায়, মানে খুবই ভালো, অসম্ভব রকমের ভালো এক্সপ্লেন করে। সেজন্য আমি এই ব্রিজ কোর্সটা করার সময়ই আমি ভেবেছিলাম যে রাজীবদার থেকে যা করে হোক একটা দিন সময় আমাকে বের করতে নিতেই হবে রাজীবদার থেকে। আর রাজীবদা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে পিএইচডি করেছে, তারপর ওয়াইজম্যান থেকে পোস্টডক করেছে। আর এখন রাজীবদা ইন্দোরে ইউজিসি ডিএই কনসোর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ, সেখানে ফ্যাকাল্টি। রাজীবদাকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং মাইক রাজীবদার কাছে। থ্যাংক ইউ দেবলীনা ইন্ট্রোডাকশন করার জন্য। তো আজকে তোমরা সবাই তো বাংলা বুঝতে পারো তো? বাংলা ইংরেজি যদি করে করে পড়ানো হয় বেশ। কেউ যখন আপত্তি করছে না, অসুবিধা হলে বলবে। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন বেসিক্যালি আমাদের চারিদিকে সমস্ত কিছুই পদার্থ মেটেরিয়াল দিয়ে আমরা সারাউন্ডেড, রাইট? মানে যাই কিছু করি ইজ এ পার্ট অফ এ মেটেরিয়াল। যে কোনো তোমার ধরো ল্যাপটপ, কম্পিউটার, মানে গাছপালা, যাই চোখে দেখো, যেটাই দেখা যায় তাই মেটেরিয়াল। ইভেন যা দেখা যায় না সেগুলো মেটেরিয়াল, যেমন হচ্ছে যে ধরো এয়ার বা কিছু, সেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু এগুলোর মধ্যে আমরা কিছু জানি, কিছু মেটেরিয়াল আছে যেগুলো ম্যাগনেটিক, তাই তো? তো এই যে ম্যাগনেটিক মেটেরিয়াল যেগুলো, তার মধ্যে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আয়রন, এফি। আমরা সবাই জানি যে এফি যদি কোনো একটা ম্যাগনেটের কাছে আমরা নিয়ে যাই, এটা একদম খুব স্ট্রং ফোর্স নিয়ে ওরা অ্যাট্রাক্ট করে। তো সেটা হচ্ছে কারণ কি? বা তুমি যদি ধরো একটা কপারের পিস, বা ধরো তুমি একটা বিসমাথ অতটা কমন নয়, কপার একটা কমন এলিমেন্ট। তুমি যদি একটা কপারের কোনো একটা ধাতব পাত যদি ম্যাগনেটের কাছে নিয়ে আসো, তাহলে দেখবে সেটা অ্যাট্রাক্ট করছে না। তুমি যদি একটু ক্লোজ লুক দাও, যে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে যদি একটা জায়গায় ফিক্স থাকে কপার ওয়্যারটা, তাহলে কিছু বুঝতে পারবে না। কিন্তু কপারটাকে যদি একটু নড়াচড়া করো, তাহলে দেখবে যেদিকে ম্যাগনেট আছে সেদিকেও যেতে বাধা পাচ্ছে। তার মানে সেখান থেকে ওকে একটা বিকর্ষণ বল বা রিপেল করছে। আবার তুমি যদি অ্যালুমিনিয়াম নাও, এটা ম্যাগনেটিক মেটেরিয়ালের কাছে নিয়ে যাও, যেখানে ম্যাগনেটিক মেটেরিয়াল বলছি কোনো ম্যাগনেটের কাছে, একটা ধরো তোমার বার ম্যাগনেট আছে বা একটা ইলেকট্রোম্যাগনেট আছে। তো ইলেকট্রোম্যাগনেটটা যদি ধরো আমি এরকম ভাবে তৈরি করি, যে ধরো একটা এরকম একটা ইয়ে আছে, এবং এই ইলেকট্রোম্যাগনেটটা হচ্ছে জেনারেলি আমি যে জিওমেট্রিটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, তো এই বোর্ডে এই দেবলি না, তোমরা কোনো আমি রেসপন্স পাচ্ছি না, তোরা দেখতে পারলে আমাকে জানাস। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে যে যদি ধরো তুমি এইটাকে একটা কয়েল দিয়ে, ইলেকট্রোম্যাগনেটিক কয়েল দিয়ে তুমি যদি এখানে একটা কারেন্ট ফ্লো করো, তাহলে এটা ম্যাগনেট, যদি এইভাবে ম্যাগনেট বানাও, তাহলে তার একটা এন একটা এস পোল থাকবে। এখানে আমি একটা ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক, আমরা এরকমও করতে পারতাম, কিন্তু এরকম করলাম না। তার কারণ হচ্ছে যে আমি ইনহোমোজেনিয়াস ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব, এখান থেকে লাইন অফ ফোর্স গুলো বেরিয়ে এই পয়েন্টের দিকে টিপ করবে। যদি এরকম জায়গায় আমি যদি এরকম একটা জায়গায় এইখানটাতে এই জায়গাটা যদি আমরা ভালো করে দেখি, এবং এখান থেকে যদি তোমাকে ধরো একটা অ্যালুমিনিয়াম পিস যদি তুমি দিয়ে দাও, তাহলে দেখবে এটা কোনো একটা পোলের দিকে, আইদার এন অর এস ডিপেন্ডিং আপন দ্য ফিল্ড ডিরেকশন, এটা একটা অ্যাট্রাক্ট হয়ে যাবে। তাহলে এই যে সামান্য, আবার তুমি যদি একটা লোহার টুকরো দাও, এখানে আয়রনের টুকরো দাও বা কোবাল্টের টুকরো দাও বা নিকেলের টুকরো দাও,
তাহলে দেখবে খুব স্ট্রংলি জোর গিয়ে অ্যাট্রাক্ট হচ্ছে। তাহলে কোনো কোনো সময় এগুলোকে খুব জোর অ্যাট্রাক্ট করছে কেউ, কেউ আবার খুব কমজোর ভাবে অ্যাট্রাক্ট করছে, কেউ কেউ আবার অ্যাট্রাক্ট না করে রিপেল করছে। তাহলে এই যে পদার্থের মধ্যে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে যে বিভিন্ন রকমের ইফেক্ট পাওয়া যাচ্ছে তার কারণগুলো কি, বা সেইগুলো কিভাবে তৈরি হচ্ছে, বা তো সেইগুলো আমরা একটু একটু বুঝবো। এবং সেটা খুবই ক্লাসিক্যাল মেকানিক্যাল ডেসক্রিপশন বা আর্গুমেন্ট। বেসিক্যালি আই উইল নট গোয়িং টু ডিরাইভ এন ইকুয়েশন, জাস্ট আই উইল গিভ ইউ সাম আর্গুমেন্ট। বাই গিভিং আর্গুমেন্ট আমরা এটা বোঝার চেষ্টা করব। তাহলে তো তো এই ধরনের ঘটনা ঘটে, তো সেইগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথমত এই যে ক্যাটাগরি গুলো যেগুলো আছে, যেগুলো আমরা জানি, মানে একটু আমরা কি জানি আর কি জানি না সেটার একটা বিহিত হওয়া দরকার। যে আমরা জানি যে আয়রন, কোবাল্ট, হয়তো তোমরা শুনে থাকবে যে এইগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক। আবার কপার বলো বা বিসমাথ বলো, এইগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কি হয়? ডায়াম্যাগনেটিক এটা রিপেল করে। আবার অ্যালুমিনিয়াম যদি নাও, সেটা আবার অ্যাট্রাক্ট করে খুব সামান্য, এইগুলো খুব উইক ফোর্সে অ্যাপ্লাই করে, আর এইগুলো যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের কাছে নিয়ে যাও খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করে। তো এই যে অ্যাট্রাকশনটা হচ্ছে, এই অ্যাট্রাকশনটা এই ধরনের মেটেরিয়াল গুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। তো বেসিক্যালি এইগুলো কেন আসে একটা মেটেরিয়ালের মধ্যে? একটা মেটেরিয়ালের মধ্যে যে এই যে ম্যাগনেটিজমের ইফেক্ট, তার মানে দেয়ার আর, মানে সেখানে কোনো রকম একটা ম্যাগনেটিক সেন্সিটিভ কিছু থাকে প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যে। আর আমরা জানি প্রত্যেকটা মেটেরিয়াল কি দিয়ে কম্পোজড হয়, না এলিমেন্টাল যে এলিমেন্ট যেগুলো পিরিয়ডিক টেবিলে, সেই পিরিয়ডিক টেবিলের এলিমেন্ট দিয়ে তৈরি হয়, রাইট? ধরো একটা হাইড্রোজেন অ্যাটম, বা কোন হাইড্রোজেন অ্যাটমে আমরা কি জানি, নিউক্লিয়াসে একটা 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 তোমার প্রোটন আছে আর তার চারিদিকে একটা ইলেকট্রন আছে। এবং আমরা যদি হাইড্রোজেন অ্যাটমকে ক্লাসিক্যাল ভিউতে দেখি, তাহলে একটা প্রোটন থাকে, একটা প্লাস প্রোটন, এবং তার চারিদিকে একটা একটা ইলেকট্রন, ক্লাসিক্যালি একটা অরবাইটিং করছে একটা ইলেকট্রন, এবং এটা তার মধ্যে দিয়ে ঘুরছে। তাহলে এই হচ্ছে বেসিক একটা এলিমেন্ট। এরপরে তুমি যদি আরো বেশি মানে পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যাওয়ালা ইয়েতে নাও যাও, সেক্ষেত্রে ধরো তুমি হিলিয়াম পাবে, নাইট্রোজেন পাবে, কার্বন পাবে, অক্সিজেন পাবে। সেখানে নাম্বার অফ প্রোটনও বাড়বে, নাম্বার অফ ইলেকট্রনসও বাড়বে। তাহলে সিম্পল লাইফ বিকাম মোর কমপ্লিকেটেড when you go more and more this element হাই এই পরমাণু ক্রমাঙ্কওয়ালা যে যে এলিমেন্ট গুলো আছে সেখানে যদি তুমি যাও। তো এখন প্রশ্নটা হচ্ছে যে যদি আমরা সিম্পল হাইড্রোজেন অ্যাটম নিয়ে দেখি বা এই ধরনের একটা সিস্টেম ভাবি, তাহলে এই যে মানে প্রত্যেকটা পদার্থের মধ্যে যে পরমাণু আছে, সেই পরমাণুগুলোই হচ্ছে এক একটা ম্যাগনেটিক ইফেক্ট বা ম্যাগনেটিজমকে যে ইয়ে করছে, সেন্স করছে। কারণ দেয়ার ইজ সাম সেন্সার, রাইট? মানে তোমার ধরো কপার এক ধরনের বিহেভ করছে, অ্যালুমিনিয়াম এক ধরনের বিহেভ করছে, আয়রন এক ধরনের বিহেভ করছে। তাহলে আমরা এখন যেটা বোঝার চেষ্টা করব যে এই ম্যাগনেটিক সেন্সারটা মেটেরিয়ালের ভেতরে বা কিভাবে সেন্স করে ম্যাগনেটিজম বাইরে কোনো ম্যাগনেটিক ফিল্ডকে। তো তো সেটাই আমাদের জেনারেট করে কি একটা পার্টিকেলকে ডেসক্রাইব করে যে তার ম্যাগনেটিক প্রপার্টি বা কিভাবে সেগুলো অ্যারেঞ্জ হয়ে থাকবে। শুধু শুধু অ্যাটমিক সেন্সার হিসেবে ধরলেই হবে না, এটাও আমাদের ভেবে রাখতে হবে যখন আমরা যদি ধরো কোনো একটা কঠিন পদার্থের কথা ভাবি এবং সেটা যদি নিয়তাকার পদার্থ হয়, মানে ক্রিস্টালাইন সলিডস যদি হয়, তাহলে আমরা সেখানে জানি যে অ্যাটমগুলো একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে তারা থাকে। মানে ধরো প্রত্যেকটা অ্যাটম তার কোড লেভেল গুলোকে যদি দেখি, তাহলে অ্যাটম গুলো একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট হতে পারে। সেটা স্কোয়ার ল্যাটিস হতে পারে, ফর সিম্পলিসিটি আমি স্কোয়ার ল্যাটিস আঁকছি। তো এরকম স্কোয়ার ল্যাটিস হতে পারে, আবার আবার সেগুলো আবার রেক্ট্যাঙ্গুলার ল্যাটিসও হতে পারে। তো 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 ধরো সিম্পলিসিটির জন্য তোমার স্কোয়ার ল্যাটিস আছে। সেখানে আবার প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যে ম্যাগনেটিক সেন্সার যেটা আমরা বলছি, সেইগুলো আবার একটা পার্টিকুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে। এবং সেখানে যে তার ইলেকট্রন বা প্রোটন থাকে, মেনলি প্রোটনগুলো খুব একটা মুভ করে না আমরা জানি, ইলেকট্রনগুলোই মেনলি মুভ করে। কারণ টু বডি ইকুয়েশন, টু বডি মোশন তোমরা সবাই সলভ করেছো, সেখানে দেখেছো যে একটা যদি খুব ভারী মোশন থাকে, তাহলে এই অ্যাট্রাকশন ফোর্স, সেন্ট্রাল ফোর্সের জন্য দুজনেই ঘুরবে। কিন্তু যেহেতু এটা প্রোটন ইলেকট্রনের থেকে অনেক বেশি ভারী, তাই বেসিক্যালি তুমি যদি ওই ফ্রেম, বাইরের ফ্রেম থেকে দেখো যে প্রোটনটাকে স্থির দেখবে, ইলেকট্রনটা চারদিকে ঘুরছে। সো বেসিক্যালি মেন মোশন কামিং ফ্রম ইলেকট্রন, এবং সেটা একটা চার্জ পার্টিকেল। তো এখন এই ধরনের ডেসক্রিপশন আমাদের সব জানা,
এবার এই যে জানার ডেসক্রিপশন দিয়েই আমরা ম্যাগনেটিক এলিমেন্টের যে সেন্সার সেইটা একটু বোঝার চেষ্টা করব। ধরো আমাদেরকে প্রথম জানতে হবে যে এই পদার্থের মধ্যে মানে ন্যূনতম যে কণা থাকে তাকে আমরা কি বলি, যে পরমাণু বলি। তাহলে এই পরমাণুর মধ্যে এমন কি থাকে যেগুলো বাইরের ম্যাগনেটিক ফিল্ডকে সে সেন্স করতে পারে। তো জেনারেলি যেটা ধরা হয় যে কোন একটা জিনিস এই যে ম্যাগনেটিক যে সেন্স করে সেইটা হচ্ছে আর কিছুই না, যে ওই অ্যাটমগুলোকে তুমি ধরতে পারো যে দে আর অ্যান অ্যাটমিক ম্যাগনেট। তারা একটা বার ম্যাগনেট, অ্যাটমিক বার ম্যাগনেটের মতো। এবং সেই ম্যাগনেট, তাহলে ওই যে অ্যাটমগুলোর ম্যাগনেটিজম কোথা থেকে আসে সেটাই আমাদের আজকে মেন বিষয়। তো এবার অ্যাটমিক ম্যাগনেটের আমি পরে আসছি। এমনি যে কোনো একটা সিচুয়েশন যদি তোমাদেরকে বলি যে ধরো একটা ইলেকট্রন বা একটা চার্জ পার্টিকেল, এনি চার্জ পার্টিকেল, মানে ইরেসপেক্টিভ অফ দি শেপ সাইজ, এটা কোয়ান্টাম মেকানিক্যাল সাইজ হতেই হবে। ইলেকট্রন তো ধরো অনেক ছোট, সেগুলো কোয়ান্টাম ইফেক্টস প্রচুর কাজ করে, সেগুলো ক্লাসিক্যালি আমরা ডিসক্রাইব করতে পারি না, খুব ভালো কথা। কিন্তু তুমি একটা ধরো মানে একটা মোটা একটা লোহার বল নিয়েছো বা কোনো একটা অ্যালুমিনিয়াম বা কপারের বল নিয়েছো, সেখানে তুমি একটা চার্জ করেছো, তাকে তার ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটার অনুযায়ী সে তার চার্জটাকে ধরে রাখবে। সে ক্যাপাসিটার কার উপর নির্ভর করে, কোনো একটা ধরো তোমার একটা যদি একটা স্ফিয়ার থাকে তার ক্যাপাসিটার ডিপেন্ড করে তার রেডিয়াসের উপর। তো সেগুলো আমরা পড়েছি। সে যদি একটা চার্জ ধরে রাখে, এরকম যদি কোনো একটা চার্জ পার্টিকেল থাকে এবং সেইটাকে যদি আমরা একটা একটা আবর্তিত গতির মধ্যে নিয়ে ফেলি, মানে কোনো কিছু চারিদিকে যদি ঘোরে, তাহলে তাহলে একটা জিনিস তৈরি হয়। যদি ইলেকট্রন ইন মোশন যদি থাকে, তাহলে একটা কারেন্ট তুমি ভাবতে পারো, তাই না? একটা কারেন্ট জেনারেট করে এবং সেই কারেন্টটা কত হবে? কারেন্ট আমরা কিভাবে মাপি? যে না চার্জ পার ইউনিট টাইমে কতগুলো চার্জ আমাদের আমাদের যে ফ্লো করছে। এবার ধরো যেগুলো এই যে চার্জটা, এইবার ধরো এইরকম একটা রেডিয়াসের মধ্যে দিয়ে যদি ঘোরে, তাহলে আমি যদি গুনতে পারি যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে প্রতি সেকেন্ডে কবার করে চার্জটা চলে যাচ্ছে, সেইটা যদি ভেবে দেখো, তাহলে তোমরা সেই ওয়েভ অ্যান্ড অসিলেশনের কথা মনে পড়ে। ওয়েভ অ্যান্ড অসিলেশনে তুমি কি করেছিলে? তোমরা ওয়েভ অ্যান্ড অসিলেশনে তোমরা যদি ধরো এখানে একটা সার্কুলার একটা সার্কেল থাকে এবং একটা ধরো একটা সেই চাকা, সেই ওই যে মেলাতে তোমরা এখনকার জেনারেশন যাও কিনা জানি না, আমাদের যখন অনেক ছোটবেলা ছিল ওই মেলাতে অনেক নাম্বার লেখা থাকতো। তুমি একটা নাম্বারকে যদি ঠিক করে দিতে এবং সেই নাম্বারটা যদি লাগতো, তাহলে ওই লটারি খেলার মতো। তো সেইখানে একটা দ্বন্দ্ব থাকতো, এইটা একটা চারিদিকে ঘুরতো, আর এইখানে যদি তুমি একটা দ্বন্দ্ব দাও, আর এইখান থেকে যদি তুমি একটা লাইট টর্চ লাইট দাও এবং এখানে তার একটা স্ক্রিনে দেখো, তাহলে তার ছায়াটা এখানে পড়বে। এবার যদি এটাকে তুমি ঘোরাতে শুরু করো, তাহলে দেখবে এই ছায়াটা যেখানে আছে সেই ছায়াটা এইখান থেকে একবার এখানে যাচ্ছে, আবার এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, মানে অ্যাজ ইফ একবার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তার মানে তুমি যদি টাইমের রেসপেক্টে এর 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 যে এর মোশনটাকে তুমি যদি গতিবিধিটাকে এই যে এক্স অ্যাক্সিসে সেটা কিভাবে হচ্ছে সেটা যদি দেখো, এক্স অ্যাক্সিসে কোন পজিশনে ওই ছায়াটা থাকছে, তাহলে দেখবে সেটা একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করে তো। তার মানে হচ্ছে এই ওয়েভ ফ্রন্টটা তুমি এইভাবে বুঝতে পারো যে যদি কোনো একটা পার্টিকেল বা কোনো একটা দ্বন্দ্ব যদি এরকম করে ঘুরে, তাহলে সেটা একটা পিরিয়ডিক মোশনের মধ্যে দিয়ে যায় এবং সেই পিরিয়ডিক মোশনের একটা ওয়েভ ফ্রন্ট থাকে। এইবার দেখো এটা কেন কানেক্ট করলাম, তার কারণ হচ্ছে যে দেখো এই যে ইলেকট্রনটা, ধরো একটা ইলেকট্রন এই দিক থেকে ঘুরে আবার এইখানে ফিরে এলো, তাহলে তার একটা টাইম সময় লাগলো, একটা টাইম লাগলো, তার একটা সময় ইন্টারভ্যাল এলো। এবার যদি আমি এটা বার করতে পারি যে প্রতি সেকেন্ডে বা প্রতি ইউনিট টাইমে ও কবার এখানে ঘুরছে, তাহলেই তার সাথে যদি আমি চার্জ গুণ করে দিই, তাহলে আমি কারেন্টটা পেয়ে যাব। তাহলে আমার ওই কারেন্টটা প্রতি সেকেন্ডে ওই কিউটা এতবার করে ঘুরছে, তাহলে সেখান থেকে আমি কারেন্টটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এইবার যে কতবার করে ঘোরা আমি তোমাকে বললাম, দেখো যতবার করে ঘোরা সেটাই সামহাউ ইজ কানেক্টেড টু এ ওয়েভ ফ্রন্ট। এবং ওয়েভ ফ্রন্টে আমরা কি বলি, মানে কোন একটা জায়গা থেকে আবার সেই জায়গায় যে ফিরে আসতে যে সময়টা লাগে, মানে একটা ঘূর্ণনে যে সময় লাগে, সেই ঘূর্ণনের সময়টাকে আমরা আমরা সেটাকে আর একটা মেজারমেন্ট একটা আছে, প্যারামিটার আছে, তাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। যে নাম্বার অফ মানে ইন সার্কেল যতবার ও নাম্বার অফ পার্ট কতবার ঘুরছে, সেটাকে যদি আমার টাইম দিয়ে আমি ভাগ করি, তাহলে তার ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে বেসিক্যালি whenever a particle undergoes in a periodic motion,
there is a frequency associated with that particle. তার মানে সেইটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা কারেন্টটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এবার কারেন্টটাকে একটু ক্যালকুলেট করে এই সব ছবি ছবাগুলোকে একটু বাদ দিই, কারেন্টটাকে একটু ক্যালকুলেট করে তোমাদের দেখাই। একটু মুছতে সময় লাগছে, 1 মিনিট দাও। এইবার ধরো আমি যে কি বলেছিলাম যে ধরো এরকম একটা তোমার সার্কুলার মোশন আছে, এটা সেন্টারের চারিদিকে একটা 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 চার্জ পার্টিকেল। ধরো সেই পার্টিকেলটার ভর হচ্ছে m, চার্জ হচ্ছে q। আমি এটা কিন্তু কাউকে অ্যাসাইন করছি না, ইলেকট্রন বা প্রোটন বা কোনো কিছু। ইটস আ জেনারেল একটা পার্টিকেল যার একটা চার্জ আছে। সে পজিটিভ চার্জ থাকতে পারে, নেগেটিভ চার্জ থাকতে পারে। এবং আমরা জানি যে তার এই যে যদি একটা সার্কুলার পাথে সে মুভ করে তাহলে তার যে ভেলোসিটি হয় সেটা তার ট্যানজেন্ট বরাবর হয় বা স্পর্শক বরাবর হয়। ওর এইদিকে তার ভেলোসিটি আছে এবং এইটা তার যদি রেডিয়াস হয়, এই রেডিয়াস অন্তর অন্তর যদি ঘোরে তাহলে তুমি এখান থেকে তার কারেন্টটাকে মাপতে পারবে। তাহলে কারেন্টটা কত না, কারেন্টটা হবে তোমার যে তোমার ধরো হ্যাঁ কারেন্টটা হবে যে চার্জ। এবার এই যে ভেলোসিটি আছে, ভেলোসিটি মানে হচ্ছে কত মানে কতটা পাথ সে মুভ করছে পার সেকেন্ড। এইবার সেই পাথ এই পুরো পাথটা কি না তার পেরিমিটার। আমি যদি ভেলোসিটিকে তার পেরিমিটার দিয়ে আমি ভাগ করি তাহলেই কিন্তু প্রতি সেকেন্ডও কবার করে ঘুরছে সেটা পেয়ে যাবো, মানে ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো। তাহলে এই যে পেরিমিটারটা যদি আমি এইবার পেরিমিটার মানে একটা সার্কেলের পেরিমিটার কত, একটা সিম্পলিসিটির জন্য একটা যদি সার্কেল ধরে নাও তাহলে তার পেরিমিটার হবে কত না p = 2πr, রাইট? তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি 2πr। তাহলে এইটা হচ্ছে আমার কারেন্ট। এইবার একটা কনসেপচুয়াল কথা আমি তোমাদের বলবো যে এই যে ধরো আমরা কি জানি, আমরা এটা জানি যে ম্যাগনেটিজম কখন তৈরি হয়। এনি ম্যাগনেটিজমের বেসিক সারবর্তা হচ্ছে যে একটা মানে একটা ম্যাগনেট বা একটা ম্যাগনেটিক ইফেক্ট থাকবে। সেই ম্যাগনেটিক ইফেক্টটা কখন থাকবে বা তার অরিজিনটা কি? তার অরিজিন কিন্তু সবসময় একটা চার্জ। ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিকে তোমরা পড়েছো যে ইলেকট্রিক্যাল যত রকম ইলেকট্রিক ফিল্ড বলো তা ইলেকট্রিক পটেনশিয়াল বলো যা যা আসে তার অরিজিন কিন্তু সাম চার্জ, যেটা দিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ডিফাইন্ড হয়। তেমনি ম্যাগনেটিজম কিন্তু এরই একটা কাউন্টার পার্ট, মানে টাকার মানে কয়েনের রিপিট আর ওপিট। কিন্তু একটা কন্ডিশন আছে, ম্যাগনেটিজম তুমি তখনই পাবে যদি একটা চার্জ ইন মুভিং কন্ডিশনে থাকে। তার মানে হচ্ছে মুভিং চার্জ অলওয়েজ প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। যদি একটা যে কোনো চার্জ যদি একটা মোশনে থাকে তাহলে তার ম্যাগনেটিজম তুমি পাবে। এই যে ধরো তোমার বাড়িতে তোমরা কি জানো কি না জানি না, যদি কোনোদিন কি বলবো তোমাদের বাড়িতে অনেকের এখন আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট আছে, মানে একটা এক্সাম্পল দিই তোমরা আরো ভালো ব্যাপারটা বুঝতে পারবে। ধরো তো এই যে মাইক্রো ওভেন আছে বা অন্যান্য যেগুলো হাই পাওয়ার নেয়, মানে সেখানে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় বলে দেখতে পাবে। সেখানে যদি তুমি কোনোদিন একটা তোমার মোবাইল ফোনটাকে নিয়ে যাবে, এই মোবাইল ফোনটাকে নিয়ে যাওয়ার পরে তুমি যদি ওই মাইক্রো ওভেন চালাও এবং মোবাইলটা যদি মাইক্রো ওভেনের প্রক্সিমিটিতে থাকে, ওখানে দেখবে মাইক্রোওয়েভ, ওটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে। তো সেখানে যদি তুমি রাখো তাহলে দেখবে ম্যাগনেটিক স্ক্রিনগুলো মানে মোবাইল স্ক্রিনটা কেমন যেন একবার হেজি হয়ে যাচ্ছে, মানে একবার কেঁপে উঠলো। বা অনেক সময় তুমি দেখতে পাবে যে বা বাড়িতে এই যে কারেন্ট যাচ্ছে না, কি বলে তোমার ইলেকট্রিক যে কারেন্ট গুলো আমরা তার দিয়ে যেগুলোকে লাইট জ্বালাই, ফ্যান চালাই, এইগুলো যে যাচ্ছে, যেখানেই কোন একটা চার্জ সেখানে তো কারেন্ট যাচ্ছে। কারেন্ট মানে হচ্ছে চার্জ প্রতি সেকেন্ডে ফ্লো করছে বা একটা ইউনিট টাইমে ফ্লো করছে। তো যেখানেই ফ্লো করবে সেরকম একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেখানে জেনারেট করবে। এবার যখনই তুমি চালাবে মাইক্রো ওভেন বা কোনো কিছু, সঙ্গে সঙ্গে তুমি দেখবে ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয় ওখানে ওই কারেন্টটা ফ্লো করার ফলে। সেটা অনেক স্টেজে আছে, একটা এক্সাম্পল, মানে এটা আরো কমপ্লিকেটেড ভার্সন, কিন্তু একটা তুমি সেন্স করতে পারো যে তুমি যদি মোবাইলটা রাখো সঙ্গে সঙ্গে দেখবে সেই তার সার্কিট গুলোকে ম্যাগনেটিক ইফেক্টটা মানে সুন্দরভাবে ওখানে তুমি দেখতে পারবে। It's a kind of a electromagnetic wave, but magnetic field is a part of that.
তো তো ব্যাপারটা বেসিক্যালি যেটা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি, যে ম্যাগনেটিজম সব জায়গায় থাকে, যেখানেই একটা সেই সব জায়গাতেই থাকবে যেখানে একটা চার্জ মুভিং অবস্থায় থাকবে। এক্ষেত্রে কি হয়, আর তোমরা জানো যে পরে আরো জানবে, কন্ডেন্স ম্যাটার পড়বে বা কোয়ান্টাম মেকানিক্স যখন পড়বে, যে কোনো পদার্থের মধ্যে চার্জ কিন্তু স্থির নয়, তারা সমান মুভ করছে। সিম্পল হাইড্রোজেন অ্যাটম হয়তো তোমরা পড়েছো বা পড়েছো কিনা জানি না, বোর মডেল বা এই ধরনের কিছু পড়েছো কি উচ্চ মাধ্যমিকে পড়ার তো কথা, অ্যাটলিস্ট কিছু না হলে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ার কথা, sp2 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, সেখানে বোর কোয়ান্টাইজেশন এন্ড অল দিস, কিছুটা পার্ট কোয়ান্টাম মেকানিক্সে তোমরা অলরেডি ফিল করেছো সেখানে। তো সেখানে যেটা হয় যে এই যে কিউটা যদি কোনো জায়গায়, মানে মোদ্দা কথা হচ্ছে যে মুভিং চার্জ প্রডিউস ম্যাগনেটিজম অলওয়েজ ইন এনি প্লেস। তাহলে তোমাদের একটা প্রশ্ন আছে যে ধরো এই যে মুভিং চার্জ, যে ম্যাগনেটিজম দিচ্ছে মুভিং চার্জ, একটা চার্জ যদি একটা মোশনে থাকে উইথ সাম ভি ভেলোসিটি, তাহলে সেটা একটা ম্যাগনেটিজম প্রডিউস করছে। কিন্তু তুমি যদি একটু রিওয়াইন্ড ব্যাক করো, আমরা বিভিন্ন ওই কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম, মনে আছে? সেখানে আমরা আচ্ছা বলি না, এরা কি এই ব্যাপারগুলো জানে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, রেফারেন্স ফ্রেম এন্ড অল দিস। স্পেশাল থিওরি রিলেটিভিটি ইপসিতা একদিন ক্লাস নিয়েছিল, জানে, মানে লোরেন্স ট্রান্সফরমেশন এটা জানে, এবং সেখান থেকে যে লেন্থ কন্ট্রাকশন এগুলো এসছে আচ্ছা ওটা জানে। আচ্ছা, তাহলে তোমাদেরকে অত জানার দরকার নেই, আমি আরো সিম্পলি বলছি। ধরো একটা চার্জ আছে, এই চার্জটা মোশনে আছে, তুমি এইখানে একজন ব্যক্তি, তুমি এখানে তাকে দেখছো, ঠিক আছে, এখান থেকে দেখছো তুমি তাকে। তাহলে এখানে যখন ও মোশনে থাকবে, এই কিউটা যখন এই মোশনে থাকবে, তখন কিন্তু এই একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, সেটা তুমি ফিল করতে পারবে। কিন্তু ধরো তুমি এমন একজন পার্টিকেল বা তুমি এমন একজন মানুষ, মানে অ্যাবসার্ড কন্ডিশন, আইডিয়াল কন্ডিশনে তুমি ধরে নাও যে তুমি এই পার্টিকেল, চার্জ পার্টিকেল উপরেই তুমি বসে আছো। আমি যদি এবার চার্জ পার্টিকেলটা মোশনে দিয়ে দিই, তাহলে তুমি কি দেখতে পাবে যে চার্জ পার্টিকেলটা মোশন মুভ করছে? নিশ্চয়ই দেখতে পাবে না, কারণ তোমার রেফারেন্স ফ্রেম যার মধ্যে যেটা মোশনে আছে সেটার উপরেই তুমি বসে আছো। মানে যে পৃথিবী ঘুরছে বা পৃথিবী একটা বিশাল ভেলোসিটিতে চলছে, সেটা আমরা সেন্স করতে পারি না, কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে আছে, পৃথিবীর সাথে আমাদের রিলেটিভ ভেলোসিটি 0, সেই জন্য আমরা পারি না। তো সেই রকম যদি হয়, তাহলে দেখো তুমি যে ব্যক্তি বাইরে থেকে দেখছে, সে কিন্তু এর ম্যাগনেটিজমটা, তার ম্যাগনেটিক উপস্থিতিটা টের পাচ্ছে, ম্যাগনেটিজমটা টের পাচ্ছে। কিন্তু তুমি যদি এই রেফারেন্স ফ্রেমের মধ্যে ঢুকো বা এই পার্টিকেলটার উপরে তুমি যদি চাপো, সে কিন্তু ফিল করছে না। তো তার মানে হচ্ছে যে এই যে তুমি কোন রেফারেন্স ফ্রেম থেকে দেখছো কোন একটা ম্যাগনেটিজম, সেটাও খুব ইম্পর্টেন্ট। মানে ম্যাগনেটিজমটা সেখানেই রেস্ট ফ্রেমে যদি চলে যাও, ওই যে চার্জ পার্টিকেলের মোশনের, তাহলে সেখানে তুমি কোনো ম্যাগনেটিজম দেখতে পাবে না। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যে কোন রেফারেন্স ফ্রেমে। এবং তোমরা পরে যখন ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম বা ইলেকট্রোডিনামিক্স পড়বে আরেক পরের বছর, সেখানে দেখবে লং ব্যাক, মানে যখন আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছে, তার আগে এই ম্যাক্সওয়েল ইকুয়েশন, তোমার এই ধরনের ম্যাগনেটিজম বা তার এই মানে তোমার ধরো অ্যাম্পিয়ার্স ল, বায়োসাভার্টস ল, এইসব ল গুলোকে তৈরি হয়ে গেছে। সেইখানে তুমি পরে রিয়েলাইজ করবে যে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম বা ইলেকট্রোডিনামিক্সে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অলরেডি ইনবিল্ট, ওইগুলো অলরেডি হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। সেই জন্যই তোমার এত মানে ম্যাক্সওয়েল ইকুয়েশন এত মানে একদম একটা নিরেট থিওরেম। তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ম্যাগনেটিজমের এই ধরনের অ্যাসপেক্ট আছে, কোন ফ্রেমে তুমি আছো, সেইটা মুভিং ফ্রেম কিনা, বা কার রেসপেক্টে তুমি দেখছো, তো এইগুলো। ঠিক আছে, আমরা অন্য লাইনে চলে যাচ্ছিলাম, গল্পটা অন্যদিকে চলে যাচ্ছে। এবার লেটস কাম ব্যাক টু দা এগেইন টু দা। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমরা যদি রেস্টে থাকি তখন কি ম্যাগনেটিজম দেখতে পাবো, না মোশনে থাকলে দেখতে পাবো না? আমাদের মোশনের উপর নির্ভর করে না। আমার রেসপেক্টে যদি যে চার্জ, আমি তো বললাম যে চার্জ যদি মুভ করে ম্যাগনেটিজম পাবে, তাই কি না? তাহলে যদি আমার রেসপেক্টে চার্জটা মুভ করে, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজমটা তৈরি হবে, সেইটা আমি সেন্স করতে পারবো। কিন্তু ধরো আমি আর সেই চার্জটা একই সাথে মুভ করে যাচ্ছি, মানে আমার সাথে সেই চার্জের কোনো রিলেটিভ ভেলোসিটি 0, মানে যত জোরে যেদিকে, মানে ভেলোসিটি দেখবে এদের কিন্তু মান এবং দিক দুটোই আছে, তোমরা এগুলোকে একটা ভেক্টর বলে।
যেদিকে চার্জ পার্টিকেলটা যাচ্ছে সেই দিকেই সমান ভেলোসিটিতে যদি আমি যাই তখন তুমি আর পাবে না। কিন্তু আমরা যখন এই যে কারেন্ট ফ্লো করাই আমাদের বাড়িতে, সে তো আমরা আমাদের রেসপেক্টে ও মুভ করছে, তাই রেস্ট ফ্রেমে তার ম্যাগনেটিজমটা থাকবে। তুমি তোমার উত্তর পেয়েছো? হ্যাঁ তাহলে স্যার, আরো জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ইটস ভেরি ইন্টারেস্টিং। তোমরা দেখবে আর 1 বছর 1.5 বছর চলে গেলে, মানে আরো কিছু কোর্স, আরো কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ফিজিক্স যদি শেখো, তখন এইগুলো আরো ক্লিয়ার হতে শুরু করবে। এবং এটার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলে তুমি যদি যাও, 3rd ইয়ার বিএসসি, আই থিঙ্ক আমাদের সময় তো তাই ছিল, তোমাদের এখন কি সিলেবাস হয়েছে ভাই জানি না, সেখানে দেখবে যে মুভিং চার্জ যেটা আছে, যেমন ম্যাগনেটিজম দেয়, এই চার্জটাকে আমি মানে ম্যাগনেটিজমকে যার একটা ভেলোসিটি আছে যে চার্জের, এবার যদি ধরো কোন একটা মুভিং চার্জের অ্যাক্সেলারেশন আছে, সে কিন্তু রেডিও ম্যাগনেটিক ওয়েভ রেডিয়েট করবে। তার মানে তুমি ধরো একটা চার্জ, সেটাকে তুমি কতভাবে প্লে করতে পারো, এবং তার প্রত্যেকটা ম্যানিফেস্টেশন, সেই চার্জ কিন্তু একটা চার্জ, ধরো একটা ইলেকট্রন যদি ধরে নাও, সেই ইলেকট্রন একটা চার্জ, কিন্তু তার যে এত রূপ বা এত ম্যানিফেস্টেশন ইন ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট কন্ডিশনস, সেইগুলো ইউটিলাইজ করেই দেখো আমাদের টেকনোলজি এইগুলো সব বিল্ড আপ হচ্ছে। তারপরে যখন তুমি যদি দেখো এই যে ইলেকট্রন গুলো একটা পদার্থের মধ্যে কিভাবে মুভ করে, that gives you more interesting facts and the property that manifest in the materials. Okay, so now I come back to this discussion. So basically তাহলে আমরা ওই যে অ্যাটমের মধ্যে আমরা কিভাবে ম্যাগনেটিজমটা জেনারেট হয় সেটা আমরা দেখবো। মানে পদার্থের মধ্যে যে ম্যাগনেটিজমটা আমরা পাই, কোনটা ফেরোম্যাগনেট, কোনটা ডায়াম্যাগনেট, কোনটা প্যারাম্যাগনেট, বা আপাত দৃষ্টিতে তোমাদের মতে যদি মানে আমি যদি কিছুই ম্যাগনেটিজমে না জানি, সেরকম একটা কন্ডিশনে যদি যাই, তাহলে আমি দেখবো কিছু কিছু পদার্থ ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্ট হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। সেই যে এইগুলো কেন হচ্ছে না, যেগুলো হচ্ছে কেন হচ্ছে, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড দিলে সেগুলো কোনো ইফেক্ট হয়ই বা কেন, মানে প্রথম প্রশ্ন হচ্ছে ইফেক্ট হবেই বা কেন, সেই হবেই বা কেন তার উত্তরটা আমি আজকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে দেখো, একটা জেনারেল যদি আমি থিওরেম তোমাদেরকে একটা ডেভেলপ করি, যে একটা পার্টিকেল উইথ মাস m উইথ চার্জ q যদি এরকম একটা সার্কুলার মোশনের মধ্যে দিয়ে পাথের মধ্যে দিয়ে যায়, তাহলে ও একটা কারেন্ট প্রডিউস করবে। এইবার এতক্ষণ যেটা আমি বললাম যে মুভিং চার্জ অলওয়েজ প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই যে চার্জটা মুভ করছে এখানে একটা সার্কুলার পাথে, এটাও তো একটা মোশন, চার্জের মোশন, এও তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তাহলে সেটাকে আমরা মাপবো কি করে, তার মেজারটা কি, তাকে আমরা কি বলি? এই যে ফিল্ডটা জেনারেট হলো, বা এই যে ইলেকট্রিক চার্জটা মোশনের জন্য যে ম্যাগনেটিজমটা মানে আমার ডেভেলপ করলো, এই ম্যাগনেটিজমটাকে আমরা সায়েন্সের ভাষায় আমরা মাপবো কি করে? মানে তুমি যদি ধরো আমরা তোমাদের হাইট মাপবো, তোমার হাইট মাপতে গেলে আমরা কি ডেভেলপ করেছি, যে আমি একটা প্যারামিটার ডিফাইন করেছি, সেটাকে বলি আমি সেন্টিমিটার বা মিটার বা লেন্থ স্কেল ডিফাইন করেছি। সেই লেন্থ স্কেল দিয়ে মানে ফুট বা ইঞ্চ বা সেন্টিমিটার বা কোনো একটাতে আমরা মাপবো তোমার হাইটটা। তারপরে ধরো আমার কোন একটা জিনিসের যদি ওয়েট মাপতে হয়, কোন 1 কেজি চাল না 2 কেজি চাল না 1 কেজি কিলো চিহ্ন না 2 লিটার তেল, এই যে এই প্রত্যেকটা পদার্থের মধ্যে তার প্রত্যেকটা ধর্মকে মাপার জন্য একটা ইউনিট বের করেছি, একটা প্যারামিটার ডিফাইন করেছি। সো প্যারামিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ধরো কিছু একটা দেখছো, তুমি সেটাকে প্যারামিটারাইজ করতে হবে তোমাকে সবসময়, সেটাকে মাপতে গেলে মানে এমন কি জিনিস দেখলে সেটাকে ওই জিনিসটা তুমি যেটা দেখছো সেটা মাপতে পারবে। এখানে যে ইলেকট্রিক চার্জটা মুভ করছে, তার জন্য যে ম্যাগনেটিজমটা তৈরি হচ্ছে, সেটাই মাপবো কি করে? তাকে ফিজিক্সের ভাষায় বলে, বা আমরা যেভাবে ডিফাইন করেছি কমিউনিটিতে, তুমি অন্য কিছু বলতে পারতে, কিন্তু লোক অন্য কিছু এখন বললে আর বুঝবে না, কেন 200 বছর ধরে এটা নামেই চলছে। সেটাকে বলা হয় ম্যাগনেটিক মুভমেন্ট। এই ম্যাগনেটিক মুভমেন্ট আমরা মিউ বলে ডিফাইন করি। এইবার এই ম্যাগনেটিক মুভমেন্ট যেটা হবে, এই ম্যাগনেটিক মুভমেন্টটাকে আমরা কিভাবে ডিফাইন করব? ম্যাগনেটিক মুভমেন্টটা হয়, মুভমেন্ট মানে এটা ডেফিনেশন, মানে এটা হচ্ছে প্যারামিটারটাকে ডিফাইন করছি, যে প্যারামিটার সেইটাকে বলা হয় ম্যাগনেটিক মুভমেন্ট, আমরা মিউ দিয়ে তাকে চিহ্নিত করি, এবং সেটা হয়
এই যে সার্কুলার পাথে যে কারেন্ট আছে আই, আর তার সাথে যে ও এরিয়া কভার করছে, এই দুটো জিনিসকে যদি তুমি গুণ করে দাও, তাহলে একটা প্যারামিটার আমরা ডিফাইন করতে পারি, যেটা দিয়ে এই ম্যাগনেটিজমটাকে, এই যে সার্কুলার পাথে চার্জের মোশনের যে ম্যাগনেটিজমটাকে, সেইটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারবো। সেটা 1 ম্যাগনেটিক মুভমেন্ট, 2 ম্যাগনেটিক মুভমেন্ট, 4 ম্যাগনেটিক মুভমেন্ট, মানে এরকম বলতে পারবো। 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, অনেকটা সেই রকম আর কি। তাহলে আমার এরিয়া কত? এইটার এরিয়া আমরা কত জানি? সার্কুলার পাথের এরিয়া হয় পাই আর স্কোয়ার। তাহলে দেখো, একটা পাথের মধ্যে যদি একটা ম্যাগনেট, একটা যদি চার্জ মুভ করে, সেই চার্জের জন্য যে ম্যাগনেটিজম তৈরি হবে, এবং সেই ম্যাগনেটিজমের ফলে যে প্যারামিটারটা যেটা দিয়ে আমরা মাপবো, তাকে আমরা ম্যাগনেটিক মুভমেন্ট বলি। সেই মুভমেন্টটা তৈরি হবে, সেই মুভমেন্টটাকে আমরা বলি। তাহলে আমরা সেই মুভমেন্টটাকে আমরা মেপে ফেললাম। কারেন্ট, এই দেখো তোমার কিউ ভি বাই টুয়াইস পাই আর প্লাস পাই আর স্কোয়ার। তাহলে দেখো, এই আর আর কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? কিউ ভি আর বাই 2, রাইট? বেশ, এবার এই জায়গাটা আমার লেখাটা খুব বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মুভমেন্ট, এরকম একটা সার্কুলার পাথে যদি মোশন করে, তাহলে তার মুভমেন্টটা পেয়ে গেলাম মিউ ইকুয়াল টু কিউ ভি আর বাই 2। এবার বাকিটা আমি মুছে দিই আবার, এই জিওমেট্রিটা থাক। তাহলে আমি মুভমেন্টটা পেয়ে গেলাম। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজমটা প্রডিউস হলো, সেটা কিন্তু আমরা দেখো সুন্দর করে মেপে নিলাম বা বের করে ফেললাম ক্যালকুলেশন করে। এইবার একটা জিনিস তোমাদেরকে বলবো, এটা খুব ইন্টারেস্টিং, শুনে দেখো যে তোমরা এবার কিভাবে সেটাকে রিয়েলাইজ করতে পারবে। যে ধরো কোন একটা মোশনে কেউ আছে, ধরো কোন একটা মোশনে আছে, তাহলে সেই মোশনের যদি আমি ফোর্স বার করতে যাই, ধরো একটা লিনিয়ার মোশন, কোন একটা পার্টিকেলকে তুমি তাকে ভেলোসিটি জিরো ভেলোসিটি থেকে ভি ভেলোসিটিতে নিয়েছো, তার মানে তাকে অ্যাক্সেলারেট করিয়েছো। সেখান থেকে নিউটনস আই থিঙ্ক সেকেন্ড ল, যে ফোর্স ইজ ইকুয়াল টু এম টাইম অ্যাক্সেলারেশন। সেটা আরো কিন্তু ফান্ডামেন্টাল হচ্ছে যে ফোর্স এম টাইম অ্যাক্সেলারেশন না যদি বলো, আর একটা প্যারামিটার আছে, তাকে বলা হয় মোমেন্টাম। মানে পার ইউনিট টাইমে কতটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ফোর্স। এবার যদি ধরো তুমি একটা লিনিয়ার মোশন থাকে, তাহলে তার একটা লিনিয়ার মোমেন্টাম পাবে। এইবার যদি ধরো একটা অ্যাঙ্গেলে এইরকম একটা সার্কুলার পাথে মুভ করছে, তার তো আর লিনিয়ার মোমেন্টাম থাকবে না, থাকতে পারে, থাকবে একটা পার্ট, কিন্তু সেটা অনবরত তার থিটা চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, তার একটা নাম আছে, তাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাও কিন্তু একটা মাপার প্যারামিটার, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা জেনারেলি আমরা কি বলি, যে তার মানটাকে আমরা কিভাবে করি, যে দিয়ে ডিনোট করি। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ a very fundamental parameter of any particle or anything that is in motion. যদি লিনিয়ার হয় লিনিয়ার মোমেন্টাম, যদি অ্যাঙ্গেলে মুভ করে বা কোনো একটা সার্কুলার পাথে যায়, তাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। এগুলো আমরা সব উচ্চ মাধ্যমিকে পড়েছি। তো এইভাবেই মানে ফিজিক্স বা তার পদার্থের মোশনগুলোকে ডিফাইন করা হয় আমাদের, এইভাবেই বোঝা হয়। তাহলে সেটা আমরা কি জানি না, সেইটা যদি আমরা জানি হচ্ছে আমাদের এমনি লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এমভি, আর তার সাথে আমরা তার রেডিয়াসটাকে গুণ করে যদি একটা সার্কুলার পাথে যদি থাকে, তাহলে আমরা পড়ছি তার মানটা এইভাবে ডিপেন্ড করে এমভিআর। তাহলে দেখো দেখি, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর, এবার এমটা দেখো, এমটা যদি পদার্থটার একটা ফান্ডামেন্টাল মানে ধর্ম, ধরো কোন একটা বস্তুকে যদি তুমি তাকে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেগুলো ফান্ডামেন্টাল পার্টিকেল, মাস কিন্তু তাদের চেঞ্জ হবে না। মাসটা খুব তাদের ফান্ডামেন্টাল প্রপার্টি। তোমার যদি ভেলোসিটি কম করো বেশি করো, মোমেন্টাম কম বেশি হবে, কিন্তু মাসটা চেঞ্জ হবে না। মাসটা যেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল কনস্ট্যান্টস, যেখানে কখনো এই যে ইলেকট্রনের চার্জ কিউ অ্যামাউন্ট, এই যে চার্জের অ্যামাউন্টটা এই যে কত 1.6 × -19 কুলম না কত, আমি আর মনে নেই, বলে তোমরা আরো ভালো বলতে পারবে। তো সেইগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট বা যেগুলো পদার্থের প্রপার্টি, যেগুলো চেঞ্জ হয় না। তুমি ভেলোসিটি কম বাড়া করতে পারো, রেডিয়াস কম বাড়া করতে পারো, হাইড্রোজেনের যা রেডিয়াস হবে নিশ্চয়ই সিলিকনের তা হবে না, অ্যালুমিনিয়ামে বা তোমার লেডে আরো বেশি হবে,
আয়রনে আরো কম হবে, বেশি হবে, এরকম হবে। তো রেডিয়াস, ভেলোসিটি এগুলো সব কম বেশি হতে পারে, কিন্তু মাসটা হবে না। এখন বলছি মাসটা হবে না, পরে যখন আবার কন্ডেন্স ম্যাটার শিখবে তখন দেখবে একটা ইফেক্টিভ মাস বলে একটা জিনিস হয়, তখন দেখবে বাবা সেটাও আবার চেঞ্জ হচ্ছে। কিন্তু সেই ম্যানিফেস্টেশন গুলো এক একটা আলাদা, কিন্তু এই ধরনের ডিসকাশনে এই মাসটা চেঞ্জ হয় না। তাহলে তাই যদি হয়, দেখো এই যে ভিআর চিনতে পারো কিনা দেখো তো, এই দেখো ভিআর, কোন একটা পদার্থের চার্জ, মাস, কোনো নাম্বার, এগুলো তো কনস্ট্যান্ট, চেঞ্জ কোনগুলো হতে পারে, ভিআর আর এখানেও ভিআর। তাহলে দেখো আমরা ডাইরেক্ট লিঙ্ক করতে পারি যে কোনো পদার্থের এই যে ম্যাগনেটিজমটা যেটা তৈরি হলো সেইটা কি হবে না, এইবার আমি এটা করতে পারি যে কিউ বাই টুয়াইস এম ইন্টু জে। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ভেক্টর, এর ডিরেকশনটা কোন দিকে হবে না, যে প্লেনে ওইটা মোশন থাকে সেই দিকে যে হবে, আর দেখো যে দিকে যে হবে সেই দিকে মিউ হবে, মিউও সেই দিকে হবে, তো মানে পারপেন্ডিকুলার প্লেনে হয়। যেদিকে ভেলোসিটি, একটা সেন্স দেখো, এই যে তুমি যদি এটা দেখো এই মোশনটা, ভেলোসিটি হচ্ছে তোমার এই দিকে, আর এইটা হচ্ছে আমার সারফেসের উপর দিয়ে, মানে এইরকম অ্যাক্রস দ্য সারফেস। তো সেই রকম, তো এইগুলো দেখো যেদিকে লিনিয়ার মোশন আছে, এই ধরনের মোশন, এই যে ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ফিল্ড সেটা পারপেন্ডিকুলারে আসছে, এটাও কিন্তু একটা নোটিশ করার মতো বিষয়। এটা পরপর পরপর তোমার এর পরে যত ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রোডিনামিক্স বা তোমার এগুলো সব পড়বে তখন এগুলো সব কাজে লাগবে। বা কোয়ান্টাম ম্যাটার যখন যদি পড়ো, কঠিন পদার্থের ধর্মটর্মগুলো যখন পড়বে, প্রপার্টি, সেগুলো পাবে। তাহলে বেসিক্যালি দেখো এখানে যে আমরা এই ম্যাগনেটিক মুভমেন্টটাকে মেপে ফেললাম, এই ম্যাগনেটিক মুভমেন্টটাকে মেপে ফেললাম। এইবার এইখানে আমি কিছু আর্গুমেন্ট দেব যে এটা দেখো পুরো ক্লাসিক্যাল একটা ট্রিটমেন্ট। তাহলে আমার, এবং এই ডিরেকশনটাও বলে দিলাম, এইদিকে যদি ভি হয় তার পারপেন্ডিকুলার প্লেনে এটা আসবে, যে প্লেনে পার্টিকেলটা মোশন মুভ করে তার পারপেন্ডিকুলার প্লেনে ম্যাগনেটিজমটা থাকে। এইবার দেখো তাহলে আমরা কি করতে পারলাম, আমরা ম্যাগনেটিক মোমেন্ট বার করলাম, এবং কোন একটা পার্টিকেল যদি মোশনে থাকে সেই মোশনটাকে আমরা যদি কাউন্টার করার জন্য, সেই তার ধর্মটাকে নেওয়ার জন্য আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিফাইন করলাম। এই যে মোশনের পার্টি বললাম না যে ইলেকট্রো চার্জ ইন এ মোশন প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড, এই যে মোশন ব্যাপারটা কিভাবে আমরা পয়েন্ট আউট করব, সেইটা আসে এই জেটা থেকে, মোশনটা। আর আর সেই মোশনের জন্য যে ম্যাগনেটিজমটা আসে সেইটা হচ্ছে মিউ। তার মানে যেটা ব্যাপারটা দাঁড়ালো যে একটা পার্টিকেল এই মোশনে থাকে, এইরকম একটা সার্কুলার অরবিটে যদি থাকে, এরকম সার্কুলার অরবিট যদি থাকে, এই যেমন আমরা এখানে এঁকেছি, এই যে এখানে যেমন এঁকেছি, তাহলে তার যে মুভিং চার্জ প্রডিউস ম্যাগনেটিজম যেটা আমরা বললাম, সেইটাকে আমি জাস্টিফাই করার জন্য বা সেটাকে জন্য আমি একটা দেখো ক্যালকুলেশন করে ফেললাম। সেই ক্যালকুলেশনে তার মোশনটাকে নিলাম তার অ্যাঙ্গুলার মোমেন্টামের থ্রুতে, আর ম্যাগনেটিজম যেটা প্রডিউস হলো অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য বা তার মোশনের জন্য, সেইটা হচ্ছে আমার ম্যাগনেটিক মোমেন্ট। এইবার প্রশ্ন হচ্ছে, এটা পুরো ক্লাসিক্যাল ডেসক্রিপশন, এখানে কোনো কোয়ান্টাম মেকানিক্স নেই, কিচ্ছু নেই, কিন্তু আমরা পরে দেখব যে এই ধরনের পার্টিকেল যেগুলো ইলেকট্রন বলো, প্রোটন বলো, নিউট্রন বলো, এইগুলো কিন্তু কোনোটাই তোমার ক্লাসিক্যাল লজ অফ ফিজিক্স দিয়ে খুব একটা ভালো বোঝা যায় না। তুমি একটা সেন্স করতে পারো ক্লাসিক্যালি, এন্ড দ্যাটস হোয়াট ইউ শুড ডু অলওয়েজ, যে যখনই তুমি কোয়ান্টাম মেকানিক্স পড়লে বা জানবে, তার একটা ডেরিভেটিভ বা তার একটা কন্টিনিউয়াম, ওটাকে কন্টিনিউয়াম থিওরি বলে বোধহয় কোয়ান্টাম মেকানিক্সে, যেখান থেকে তুমি একটা ক্লাসিক্যাল ডেসক্রিপশনও মনে হচ্ছে যেন সেমি ক্লাসিক্যালি যেন এরকম, তার একটা ডেসক্রিপশন সবসময় মনে মনে ভাবা বা সেটাকে রিয়েলাইজ করা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইউ নেভার আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম মেকানিক্স। তো আমরা জানি এগুলো সব কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল বা তার কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, মানে এই যে এই ধরনের পার্টিকেলের মোশন বা তাদের প্রপার্টি, তাদের মেকানিক্সটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এটা হচ্ছে এখনো পর্যন্ত খুব ফান্ডামেন্টালি ভেরি ভেরি সাকসেসফুল থিওরেম অর মডেল বা ডেসক্রিপশন বা মেকানিক্স, যেটা দিয়ে তাদের এগুলোকে বলা হয়। এইবার প্রশ্নটা হচ্ছে, এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, কয়েকটা জিনিস আমি তোমাকে লক্ষ্য করাবো। দেখো কি না, এই যে কোনো ম্যাগনেটিক মুভমেন্ট দেখো কিউ আর এম
চার্জ এবং মাস এগুলো কিন্তু তাদের নিজস্ব প্রপার্টি। তুমি একটা ইলেকট্রনের চার্জ এবং মাস কোনোভাবেই আলাদা করতে পারবে না। যদি আলাদা করে সেটাকে চার্জ প্লাস করে দাও আর মাসটাকে আরো 1837 গুণ বাড়িয়ে দাও, তাহলে সেটা প্রোটন হয়ে যাবে, সে আর ইলেকট্রন থাকবে না। তার মানে ইলেকট্রনটাকে ইলেকট্রনে রাখতে গেলে তার মানে সেগুলোকে বলা হয়েছে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি বা ফান্ডামেন্টাল প্রপার্টি অফ দোজ পার্টিকেলস। তার মানে ওই ইলেকট্রনটার প্রপার্টিটা কিন্তু ইলেকট্রন যখনই বলবে লোকে জেনে যাবে তার চার্জ কিউ অফ ই আর মাস হচ্ছে তার এম অফ ই কিউ অফ ই। এটা একটা ফিক্সড ভ্যালু আছে। এইটা বোধহয় আমি জানি না দেবলীনা বা তোমরা আরো ভালো বলতে পারবে। 9.8 10⁻31 কেজি না রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। আর চার্জ বোধহয় না 1.6 9.11 9.11 10 to the power minus 31। কত 9.11 হ্যাঁ 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 হ্যাঁ, এটাই 9.11 আর এটা 1.6 চার্জ 10 to the ঠিক minus আছে। 19 হ্যাঁ, কুলম্ব। চার্জ ওটাই। হুম হুম হুম। কিন্তু এইটা জায়গায় যদি ধরো তুমি 2 কুলম্ব করে দিলে, 2 minus 19 কুলম্ব করে দিলে, বা এখানে যদি এটা 10 করে দিলে, তাহলে সেটা ইলেকট্রন থাকবে না, সেটা তাহলে অন্য কিছু হয়ে যাবে। এইটা কোনোভাবেই তুমি চেঞ্জ করতে পারবে না, এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। তাহলে দেখো, তাহলে তোমার হাতে কোন কি টিউনিং কি প্যারামিটার থাকলো? তাহলে এই যে ম্যাগনেটিজমটা পুরোপুরি নির্ভর করছে তার অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর। এবং তুমি এটাও বুঝতে পারছো অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন বলছি, লিনিয়ার মোমেন্টাম কেন বলছি না। এইটা কিন্তু এই যে ডেসক্রিপশনটা আমি আজকে বলছি, আমি বলার প্রথমেই বলেছি কিন্তু এগুলো আমাদের সব মেটেরিয়ালের রেসপেক্টে। তুমি একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তোমরা হয়তো পড়েছো এই কোর্সের মধ্যেই, যে কিভাবে সেখানে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় বা কোন দিকে হয় বা কিভাবে হয় এন্ড এক্সট্রা। তো সেই ডেসক্রিপশনটা আমি বলছি না, সেখান থেকে একটু তার অন্য জায়গায় এসছি আমি। এখানে একটা পদার্থের মধ্যে কিভাবে এই ম্যাগনেটিজম ব্যাপারগুলোকে মাপবো। এবার ধরো একটা তো সেইটা বলতে গিয়ে তাহলে এখানে যেটা আরেকটা যেটা জিনিস আমি বলতে চাই, এবার যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম হাইড্রোজেন অ্যাটমের, এই যে হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটা আছে, তাই তো, এই যে ইলেকট্রনটা আছে সেটাও দেখো অনেকটা আমাদের মতোই সিচুয়েশন। এই যে তোমার যে কোনো একটা চার্জ পার্টিকেল, তাহলে এই হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটা হবে বা যে কোনো মেটেরিয়ালের যে ইলেকট্রনটা হবে, হাইড্রোজেন অ্যাটমটা বোঝার সুবিধা আছে, তো সেই জন্য আমি হাইড্রোজেন অ্যাটমটা বললি। এটা যদি আরো বড় অন্য মেটেরিয়াল দিই, ইট উইল বি মোর কমপ্লিকেটেড, বাট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ ফিজিক্স উইল বি দ্য সেম। তোমার যদি আরেকটা ইলেকট্রন আসে তাহলে ইলেকট্রনিক্যাল কোরিলেশন নিতে হবে। যদি তোমার আরেকটা ইলেকট্রন দিয়ে ধরো হিলিয়াম যদি নাও, তাহলে আমরা জানি হিলিয়াম হচ্ছে একটা সেলে দুটো থাকবে, একটা স্পিন আপ একটা স্পিন ডাউন, এবং সেটাকে ইনার্ট বলা হয়, ইনার্ট মেটেরিয়াল। তার কারণ হচ্ছে এই যে সেলটা এনার্জেটিক্যালি ইট ইজ ফিল্ড, এবং এর আর কোনো উচ্চ বাচ্চা থাকবে না, এর কোনো একটা রিয়াকশন করার প্রবাবিলিটি থাকবে না, সেই জন্য তারা ইনার্ট। তো সেই সবগুলোর ক্ষেত্রে তখন সিস্টেম উইল বি মোর কমপ্লিকেটেড, বাট দিস ফান্ডামেন্টাল ফ্যাক্ট যেটা তোমাকে বলেছি, এইগুলো কিন্তু কখনো তখন কি হবে, এই যে ইলেকট্রনটা ধরো এইদিকে মুভ করছে, আর একটা ইলেকট্রন নিশ্চয়ই অন্যদিকে মুভ করতে হবে, নিয়ে টোটাল মুভমেন্ট দেখবে জিরো হয়ে যাবে। ভেক্টর সাম তো, তোমাকে ভেক্টর দিয়ে যদি অ্যাড করো, একটা যদি এদিকে হয় একটা যদি নামও দিয়ে হয় নিচের দিকে হয়, তাহলে দুটো মিলিয়ে মিশিয়ে জিরো হয়ে গেছে, থাকবে কিন্তু জিরো পাবে। তো এই ধরনের অ্যাডিশন বা এই ধরনের সাবট্রাকশন, আরো কমপ্লিকেটেড অ্যাডিশন, এইরকম ভাবে এবার কমপ্লিট সিস্টেম মানে, বাট ফান্ডামেন্টাল ফিজিক্স ল উইল বি দ্য সেম, যেটা আমি তোমাকে বলছি, এখানে কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে আমি একটা ব্লান্ডার করে বসে আছি। তোমাদেরকে আমি এখন যদি বলি যা আমি বললাম এতক্ষণ সব ভুল বলেছি, এভরিথিং ইজ রং, নট এক্স্যাক্টলি রং, পার্শিয়ালি রং। এইবার ধরো এই যে প্রোটনের ক্ষেত্রে, এই একটা হিলিয়াম অ্যাটমের ক্ষেত্রে বা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, এই যে ইলেকট্রনটা ঘুরছে, এই ইলেকট্রনটা যেই ঘুরছে এটাকে বলা হয় অরবাইটাল মোশন। কেন অরবিটের চারিদিকে ঘুরছে, অরবাইটাল মোশন। এই যে চাঁদ সূর্য পৃথিবী তারা তাদের অরবাইটালে ঘুরছে, এটা অরবাইটাল মোশন আছে। এই অরবাইটালে ঘোরার জন্য, এই যদি অরবাইটাল ঘোরার জন্য যে ম্যাগনেটিজমটা ক্রিয়েট হচ্ছে, সেইটাকে যদি তুমি ডেসক্রাইব করতে চাও, তাহলে এই যে আমরা ডেরিভেশনটা যদি করেছি আমরা ইলেকট্রনের ক্ষেত্রে, এবার দেখো ইলেকট্রনের চার্জ কিন্তু মাইনাস, হ্যাঁ নেগেটিভ চার্জ, আমি নেগেটিভ দিয়ে দিলাম ME। এবার জে অফ ইলেকট্রন, হ্যাঁ, এটা যদি অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড। কিন্তু পরে তোমরা আরো জানবে যে এই ইলেকট্রনের মোশন ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। কি না, ইলেকট্রন যেমন একটা পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রনের কথা বলছি না, একটা পদার্থের মধ্যে যেমন অরবাইটাল মোশন থাকে,
মানে পদার্থের মধ্যে থাকা মানে ফ্রি ইলেকট্রন আর পদার্থের মধ্যে থাকার মধ্যে তফাৎ হচ্ছে ফ্রি ইলেকট্রন মানে একটা ইলেকট্রন ধরো মুভ করে ঘুরে বেড়াচ্ছে, এদিকে মুভ করছে, চার্জ পার্টিকেল জাস্ট মুভ করে যাচ্ছে কোনো একটা ভাবে, সেইটাকে এইটা কিন্তু অরবিটাল মোশন নেই, এর কোনো অরবিট করছে না কারো চারিদিকে ঘুরছে না, সেইটাকে অরবিটাল মোশন বলে। কিন্তু আর একটা ইলেকট্রনের মোশন থাকে, পরে তোমরা জানবে তার একটা নাম আছে, সেটাকে আমরা বলি স্পিন অফ ইলেকট্রন, স্পিনিং মোশন। স্পিনিং কি? এই যে চাঁদ সূর্য তারা যেগুলো আমাদের পৃথিবীতেই ধরো, পৃথিবী কি করছে? সূর্যের চারিদিকে ঘুরছে, এইটা পৃথিবীর অরবিটাল মোশন, যার জন্য তোমার 1 বছর 2 বছর 3 বছর এই একটা করে বছর চেঞ্জ হয়, একবার করে ঘুরে একটা করে বছর চেঞ্জ হয়। আবার পৃথিবী কিন্তু তার নিজের চারিদিকে অক্ষের চারিদিকেও ঘুরে, সেটাকে বলা হয় পৃথিবীর স্পিনিং মোশন। সেই অক্ষের চারিদিকে যে ঘোরাটা, সেটার জন্য আমাদের দিন রাত্রি হয়। তাহলে দেখো ওখানে তুমি জাস্ট অ্যানালজিটা দেখো, তুমি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, অরবিটাল মোশন যখন হচ্ছে তখন বছর হচ্ছে, আবার যখন নিজের চারিদিকে ঘুরছে তখন দিন রাত্রি হচ্ছে। বছর আর দিন রাত্রি কিন্তু এক নয়। আমি যেটা পয়েন্টটা নোট করতে বলছি, বছর 1 বছর ঘোরা আর দিন রাত্রি হওয়া, এই দুটো ঘটনা দুটো ডিস্টিংক্টলি ডিফারেন্ট ঘটনা। তার মানে অ্যানালজিক্যাল সেন্সটা হচ্ছে এরকম যে একটা মোশন কোন দিকে হচ্ছে তার উপরে তার ফান্ডামেন্টাল প্রপার্টি গুলো আলাদা করে ডিফাইন হবে। এই অরবিটাল মোশনের জন্য তুমি পেয়েছিলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার জন্য একটা ম্যাগনেটিজম পাবে, ম্যাগনেটিক মোমেন্ট। এবার যদি তার একটা স্পিন মোশন থাকে তাহলে তার জন্যও তো একটা ম্যাগনেটিজম পাবে। এইটাকে যদি আমি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, তাহলে এবার স্পিনের জন্য তুমি যেটা পাবে, তাহলে স্পিনের জন্য যদি এস বলো, তাহলে সেইটার জন্য পাবে মাইনাস কিউ বাই টুয়াইস এম ই। আমরা এই যে ইকুয়েশনটা আমরা ড্রাইভ করেছিলাম টাইম জে, কিন্তু এটা স্পিন মোশনের জে, স্পিনিং এর জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিনিং এর অ্যাঙ্গুলার মোমেন্টাম আর তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার এক হয় না, দুটো আলাদা এন্টিটি, আলাদা জিনিস, আলাদা ইয়ে। তাহলে দেখো আমরা ওইখান থেকে এই ইকুয়েশন থেকে এটাও ড্রাইভ করেছি, এটাও ড্রাইভ করেছি। এখন তোমাকে যদি আমাকে যদি প্রশ্ন করো তোমরা যে এই দুটোই কি ঠিক, প্রথম বলবো যে হ্যাঁ, এই অরবিটাল মোশনটা এক্স্যাক্টলি কারেক্ট, কিন্তু স্পিনিং মোশনটা ইজ কমপ্লিটলি রং। তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে আমাকে কি কারেকশন, তাহলে কত হয় এখানে? এটা যদি না হয়, না বেশি কিছু প্রবলেম হয় না, প্রবলেম হয় তোমার একটা এটাকে 2 গুণ করতে হবে, 2 গুণ করে দিতে হবে। তার মানে হচ্ছে এই যে রেশিওটা, এই যে আমরা এখান থেকে যদি আমরা রেশিও বের করি, আমরা যদি এখান থেকে রেশিও বের করি যে মিউ বাই জে, যে মুভমেন্ট বাই অ্যাঙ্গুলার মোমেন্টামের রেশিও, এটা দেখো কনস্ট্যান্ট কিউআইস বাই 2m, এই রেশিওটা জাস্ট ডাবল হয়ে যাবে স্পিনের ক্ষেত্রে। এবার এইটা যদি তোমরা জিজ্ঞেস করো এটা কেন হয়, তাহলে আমাকে বোঝানো খুব মুশকিল। কারণ হচ্ছে এরপর তোমাকে তাহলে দুটো ডেসক্রিপশন তোমার শিখতে হবে, দুটো জিনিস শিখতে হবে, সেটা তোমরা পরে এমএসসি যদি করো কোনোদিন ফিজিক্সে, তাহলে তোমরা সেগুলো জানতে পারবে। একটা থিওরেম তোমাকে প্রথম পড়তে হবে এটাকে জানার জন্য, যে রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অ্যান্ড সেকেন্ড থিওরেম ইজ কোয়ান্টাম মেকানিক্স। বাট কিন্তু যদি তুমি রিলেটিভিটি আলাদা করে শেখো, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর কোয়ান্টাম মেকানিক্স যদি আলাদা করে শেখো, তাতেও তুমি এটা পাবে না। এটা কখন পাবে? যখন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স করবে, মানে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে রিলেটিভিস্টিক ইফেক্ট নেবে, তখন তার একটা ইকুয়েশন আসে, তাকে বলা হয় ড্রাক ইকুয়েশন। যখন তুমি ড্রাক ইকুয়েশন সলভ করবে, তখন এই যে 2 এর ফ্যাক্টর, একটা 2 গুণ যোগ গুণ হচ্ছে, এর উত্তরটা সেইখানে পাবে। এবং দ্যাটস ওয়াই দ্য রিলেটিভিস্টিক কোয়ান্টাম ড্রাক ইকুয়েশন ওয়াজ সো সাকসেসফুল। তো এইটাকে কি বলে? তাহলে আমরা এখন কি বুঝবো? আমরা অতগুলো কিছু জানি না, এখন আমরা তো জানার দরকার নেই, কিন্তু আমরা জিনিস যেটা শিখছি বা যেটা জানছি বা যেটা বলছি সেটা আমি ঠিক বলতে চাই। এই যে ঠিক বলার জন্য আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটা কারেকশন করতে হবে। সেই কারেকশনটা কি না, কারেকশনটা হচ্ছে যে যদি আমি এই সবগুলো বাদ দিয়ে দিই, যদি এইরকম একটা আমি একটা ইয়ে তৈরি করি, একটা ইকুয়েশন তৈরি করি এই ক্লাসিক্যাল পিকচারে, ইলেকট্রনের জন্য বলছি, কিন্তু আমি যে কোনো পদার্থে বা যে কোনো পার্টিকেলের জন্য আমি যদি সেগুলো তৈরি করি, তাহলে এই যে
মিউটাকে যদি আমি বলি, মিউটাকে আমি এইভাবে লিখতে পারি যে মিউ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর জি অ্যাড করলাম ইন্টু কিউ ই বাই টুয়াইস এম ইন্টু জে। এইটা যদি আমি করি তাহলে আমি যদি বলি জি ইকুয়াল টু 1 যখন অরবিটাল মোশন, যেটা আমরা ড্রাইভ করেছিলাম আগে, আর জি ইকুয়াল টু যদি 2 তাহলে স্পিনিং এ মোশন। এইটা আমি এখন সরি তোমার স্পিনের কিভাবে 2 আসে সেটা আমি এখন তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট ইউ হ্যাভ টু বিলিভ মি যে আমি যেটা বলছি এই যদি নাও তাহলে তুমি এই এই মোশনটাকে ডেসক্রাইব করতে পারবে। এইবার হচ্ছে কি, এই যে জিটা, এই জিটার একটা নাম আছে, এটাকে বলা হয় ল্যান্ডেজ জি ফ্যাক্টর। ল্যান্ডেজ জি ফ্যাক্টর, ঠিক আছে। এবার ল্যান্ডেজ জি ফ্যাক্টর হলো, এবার এই ল্যান্ডেজ জি ফ্যাক্টরের ভ্যালু এই মানে যেটা তোমাদেরকে বলছিলাম রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স তুমি যদি করো, রিলেটিভিস্টিক প্লাস কোয়ান্টাম মেকানিক্স, that gives you a drag equation, and if you solve the drag equation, এই drag equation এ লোকে কেউ বিলিভ করেনি প্রথমে, বা বিলিভ করতে মানে এটা অনেক লোক বিলিভ করেছিল, মানে এক্স্যাক্টলি বিলিভ করে না বলাটা ভুল, কিন্তু এই ইকুয়েশনটা একদিনে আসেনি, মানে দেয়ার ইজ আই থিঙ্ক ক্লাইন গর্ডন ইকুয়েশন আছে তার আগে, সেইগুলো করে আর ধীরে 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 ডেভেলপমেন্ট হয়েছে। এবং ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এটা হয়েছিল যখন অ্যাকিউরেটলি জি এই ফ্যাক্টরটাকে মানে ওর ইকুয়েশন থেকে ও বের করে দেখিয়েছিল, মানে ড্র্যাগ ইকুয়েশন অটোমেটিক্যালি ফিটস দিস ল্যান্ডেজ জি ফ্যাক্টর। সো এখান থেকে বুঝতে পারছো যে আমাদের এই যে ক্লাসিক্যাল ডেসক্রিপশন কিন্তু প্রশ্নের মধ্যে পড়ছে। তার মানে অ্যাকিউরেটলি তোমার যদি ম্যাগনেটিজম ইন এ মেটেরিয়াল যদি বোঝাতে হয়, দ্য অ্যাকিউরেট ডেসক্রিপশন কামস ফ্রম কোয়ান্টাম মেকানিক্স। তো তুমি সেফলি বলতে পারো যে ম্যাগনেটিজম in a material is a purely quantum mechanical phenomena, and one of the successful মানে successfully quantum mechanics এখানে ইউজ করা হয়েছে। সেটা কোয়ান্টাম মেকানিক্স যারা তৈরি করেছে তাদের জন্য খুব বড় ব্যাপার যে তাদের মেকানিক্সটা এখানে খুব ভালোভাবে তৈরি মানে ইমপ্লিমেন্ট হচ্ছে। বেশ, তাহলে এইসব গল্প করার পরে আমরা কি শিখলাম? যে আমরা শিখলাম এই যে এইবার তাহলে আমি তোমাকে একটা 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 জিস্ট বলি, যে যদি কোনো একটা চার্জ পার্টিকেল মোশনে থাকে তাহলে সে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, এবং সেই ম্যাগনেটিজমটা আমরা যেভাবে মাপি সেই মাপাটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট, এবং সেই ম্যাগনেটিক মোমেন্টটাকে আমরা যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস জি কিউ বাই টুয়াইস এম ইন্টু জে। আবার তোমরা আরেকটু বলিনি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এটা ইলেকট্রনের জন্য বললাম, তোমরা ভাববে জি এবং জি এর ভ্যালু অলওয়েজ 1 and 2 হয়। এটা যদি পিওরলি অরবিটাল মোশন নাও তাহলে 1, যদি পিওরলি স্পিন মোশন নাও তাহলে 2। কিন্তু অরবিটাল মোশন এবং স্পিনিং মোশন একটার মধ্যে তো অরবিটাল স্পিনিং দুটোই থাকে, তাহলে তার জন্য যেটা যুগ্ম যে হবে, এই যে কম্বাইন যে সেখানে কিন্তু জি ফ্যাক্টর নাইদার 1 নট 2, এর মধ্যে মাঝামাঝি কিছু একটা হবে। আবার তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থাকে। এক সেকেন্ড একটু ধরো তো, এক সেকেন্ড। Hi, sorry guys, my daughter came. Anyway, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার বোর্ডটা? আবার দেবলি না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে যেটা হলো যে এই যে যেগুলো, এই যে এদের যে মিউচুয়াল কম্বিনেশন, বা ধরো তোমার কোনো একটা পদার্থের মধ্যে অনেক ইলেকট্রন থাকে, তাদের যেটা কম্বিনেশন সেটা আবার একটা হবে, কিন্তু সেটা সবসময় হবে
1 ইলেকট্রনের ক্ষেত্রে সবসময় হবে 0 এবং 2 এর মাঝখানে ওদের কম্বাইন ইফেক্ট গুলো। আবার তুমি যদি ধরো নিউক্লিয়াসের মধ্যে ধরো নিউক্লিয়াসে প্রোটন আছে, তারও চার্জ আছে, তারও একটা মাস আছে, সেগুলো একটা তুমি পরে দেখবে নিউক্লিয়ার ফিজিক্স পড়লে দেখবে তারাও একটা এরকম অরবিটাল মোশন যায়, তাদের একটা স্পিনিং মোশন আছে। তাদের সেক্ষেত্রে কিন্তু এই ভ্যালুগুলো একটু আলাদা হয়ে যায়। সেই ভ্যালুগুলো যদি তুমি যদি প্রোটনের স্পিনটাকে যদি দেখো, ধরো মিউ ফর প্রোটন, এবং এটা যদি দেখো কিউ বাই টুয়াইস এম কিউ প্রোটন, এটা তখন এটা প্লাস হয়ে যাবে। আর মানে ল্যান্ডেজি ফ্যাক্টরটা তখন প্লাস হবে। তো এইবার ইনটু জে অফ প্রোটন অর বাই, এটা যদি স্পিন দেখো, স্পিনিং মোশনের জন্য যদি প্রোটনে দেখো, তাহলে এই ভ্যালুটা হবে 2.79, 2 এর থেকেও বেশি। আবার ইন্টারেস্টিংলি তোমাকে আরেকটা জিনিস বলি এখানে, ইজ মোর ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই ডেসক্রিপশন গুলো সব তোমরা পড়বে। নিউট্রন যদি তুমি দেখো, আমরা জানি নিউট্রন পার্টিকেল থাকে। নিউট্রনে কি হয়, তাদের যেটা চার্জ, যদি আমরা নিউট্রনে কি জানি, চার্জ 0, কিন্তু নিউট্রনে একটা স্পিনিং মোশন আছে, সেটার জন্য তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এবং সেটাও একটা কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট প্রডিউস করে। মানে নিউট্রন ইটসেলফ চার্জ নেই, ভেবে দেখো, চার্জ নেই, নিউট্রাল পার্টিকেল, তবুও তার ম্যাগনেটিজম হওয়া সম্ভব। আমি এই কথাগুলো কেন বলছি, যে চার্জের দিকে আমি শুরু করলাম, সেখানে নিশ্চয়ই কোথাও একটা চার্জ থাকবে, সেটা আরো ইয়েতে ভালো করে তোমরা দেখতে পারবে। তো মানে as apparently they are very neutral, but you have a magnetic sense over there. তো এইবার ব্যাপারটা আরেকটু খোলসা করা যাক, মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়। মেটেরিয়ালের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা অ্যাটম বা তার চারিদিকে যে ইলেকট্রন যারা আছে, এরা সব মিলিজুলি সব মিলেমিশে একাকার হয়ে যতগুলো যার ইলেকট্রন আছে, ধরো আয়রনে আই থিঙ্ক 26টা ইলেকট্রন আছে টোটাল। আয়রন যদি দেখো, বা আয়রন যদি দেখো এফি, যেটা আমরা ফেরোম্যাগনেটিক বলে চিনি, তার 26টা ইলেকট্রন সম্ভবত, আমি যদি ভুল না করি, বা এই অর্ডারে হয়। সেখানে তুমি দেখবে যে এই যে একটা আয়রনের অ্যাটম, ধরো তার একটা কোর লেভেল আছে, তার চারিদিকে 26টা ইলেকট্রন আছে, 26টা ইলেকট্রন ঘুরছে তার চারিদিকে বিভিন্ন অরবিটালে ঘুরছে, এগুলো পরে শিখবে। সেইগুলো কিন্তু একটা কঠিন পদার্থের মধ্যে তারা আবার অর্গানাইজড হয়ে থাকবে, মানে এরকম ভাবে নিয়ে একটা মিলিজুলি ব্যাপার তৈরি করবে, এরকম ভাবে ইলেকট্রন গুলো ঘুরবে চারিদিকে, এরকম ভাবে অর্গানাইজ হয়ে থাকবে। তাহলে দেখো প্রত্যেকটা অ্যাটমকে তার একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, তুমি মাপলে মিউ, একটা মোমেন্ট আছে মিউ, এইগুলোকে একটা ছোট ছোট বার ম্যাগনেট ধরতে পারো। তাহলে প্রত্যেকটা বার ম্যাগনেট গুলো আবার এক একটা ছোট ছোট বার ম্যাগনেট। এইবার ধরো এরকম যদি একটা অ্যাটম গুলোকে, প্রত্যেকটা অ্যাটম গুলোকে আমি যদি ছোট ছোট একটা বার ম্যাগনেট ধরি, মানে তার একটা ম্যাগনেটিক, ওই যে এই বার ম্যাগনেটের ম্যাগনেটিজমটা কত না, ম্যাগনেটিক মুভমেন্ট ওই অ্যাটমের যা তাই, ওই যে ম্যাগনেটিক মুভমেন্ট আমরা বার করলাম, এই যে কিউ বাই টুয়াইস এম জে ইনটু মাইনাস জি, এই অ্যামাউন্ট প্রত্যেকটা অ্যাটমের। এইবার কিছু কিছু ক্ষেত্রে ধরো একটা ইলেকট্রন, এইবার দেখো আমি কত 3টে জিনিস বলবো। এই যে ম্যাগনেট গুলো যদি নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে, এটা তো ধরো এটা এন, এটা এস, এটা এন, এটা এস, এটা এন, এটা এস, যদি এরকম ডেসক্রিপশন দাও, যে তার তো একটা দিক আছে, মানে যেদিকে এই যে অরবিটাল করছিল তার এইদিকে আমি বললাম মিউটা, তাহলে এইদিকে এইটাকে যদি তুমি এন বলো, তার উল্টো দিক যেটা সেটা এস বলবো, বা এস উপর দিকটা যদি এস বলো, নিচের দিকটা এন বলবো। তাহলে এরকম যদি একটা ছোট ছোট বার ম্যাগনেট ধরে নিই আমরা, তাহলে যেটা হবে যে এই দুটো বার ম্যাগনেট দেখো, এই এন আর এন দুটো বার ম্যাগনেট কাছাকাছি নিয়ে এসে দেখেছো তোমরা ল্যাবরেটরিতে, উচ্চ মাধ্যমিক পিএসসি তে দেখবে যে এটা নর্থ পোলকে বিকর্ষণ করছে, আর সাউথ পোলকে বিকর্ষণ করছে, কিন্তু নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করছে। আবার তাহলে এই দুটো বিকর্ষণ করবে, আবার এই দুটো আকর্ষণ করবে। তার মধ্যে কথা হচ্ছে এই যে এই ধরনের যে ইন্টারাকশন, এই ধরনের যে আকর্ষণ বিকর্ষণ, এগুলোকে আমরা এমনি ফিজিক্সের ভাষায় ইন্টারাকশন বলি।
এই যে ম্যাগনেট গুলো ছোট ছোট অ্যাটমিক ম্যাগনেট সেইগুলো যে ইন্টারঅ্যাক্ট করছে, এই ইন্টারঅ্যাকশনটা উপর নির্ভর করবে অনেক কিছু। তো এই ধরনের যেটা এনএস এনএস, এই যে দুটো পোল, এইদিকে একটা পোল এইদিকে একটা পোল, বা তোমরা যখন একটা ডাইপোল পড়েছো, একটা চার্জ এদিকে প্লাস কিউ এদিকে মাইনাস কিউ, তার ডিস্টেন্স যদি হয় তাহলে ডাইপোল মোমেন্ট সেটা কত হয়, কিউ ইন্টু ডি বা টোয়াইস কিউ ইন্টু ডি, আই ডোন্ট রিমেম্বার। যে যে কিউ জি, এই যে মোমেন্ট গুলো যে বার করো, তারাগুলো একটা ডাইপোল, তারা আবার নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন করবে, তাকে বলা হয় ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। আর একটা খুব ইন্টারেস্টিং, এবং এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা অনেক লং রেঞ্জ ইন্টারাকশন, মানে ডাইপোল ডাইপোল যত অনেক দূর পর্যন্ত ভ্যালিড থাকবে, মানে অনেক দূরে থাকবে, এই এই অ্যাটমটার সাথে এই অ্যাটমটা ইন্টারাক্ট করতে পারবে, দূরে দূরে করতে পারবে। কিন্তু আর একটা হয় এক্সচেঞ্জ ইন্টারাকশন, সেগুলো পরে একটা ইন্টারাকশন, আর এক ধরনের আকর্ষণ বিকর্ষণ বল হয়, সেগুলো তোমরা পরে শিখবে। এই যে মিলিজুলি যে ইন্টারাকশন শুরু হবে, যখনই আকর্ষণ বিকর্ষণ শুরু হবে অ্যাটমিক ম্যাগনেটগুলোর মধ্যে, কিছু কিছু মেটেরিয়ালে যেমন আয়রন, সেখানে দেখবে কিছু কিছু এরকম ভাবে সেজে বসে থাকে অলরেডি ম্যাগনেট গুলো, আবার অনেকক্ষণ পরে গিয়ে এটা আবার উল্টিয়ে যায়। এগুলোকে একটা ডোমেন ফরমেশন বলে, মানে একটা জায়গায় একটা এরিয়াতে দেখবে মেটেরিয়ালটার সব স্পিন গুলো একই, মানে এই ম্যাগনেট গুলো একদিকে আর এই ম্যাগনেট গুলো উল্টো দিকে তারপরের রিজিয়নটাতে। কিন্তু ধরো এইটা যদি ছোট মতো হয়, এটা বড় মতো হবে। এরকম যদি একটা অ্যাসিমেট্রি থাকে, তাহলে ওভারঅল তার একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, যেটাকে তোমরা পার্মানেন্ট ম্যাগনেট বলো। তাহলে এরকম যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে প্রত্যেকটা অ্যাড করে করে তুমি যদি যাও, তাহলে একটা সবাই মিলিজুলি যে ম্যাগনেটিক মুভমেন্ট হবে, বা সে যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে সেটা অনেক স্ট্রং হবে, এবং সেটা এক্স্যাক্টলি আয়রন বা আয়রন ডোপিং। এই যে বলছি না, যে ধরো তোমার এই চারটে, এই যে ধরো এই একটা রো আছে, এই এতগুলো, এইগুলো সব ম্যাগনেট গুলো, ছোট 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 অ্যাটমিক ম্যাগনেট গুলো, ধরো 12টার মধ্যে 15টা আছে আমার এখানে, এই 15টা অ্যাটম আছে, 15টার মধ্যে দেখবে 12টা 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 হচ্ছে তোমার ধরো আপের দিকে, আর ধরো তিনটে ডাউনের দিকে। সেরকম যদি হয়, এইটা কখন করা যায়, পিওর এফিতে নাও করতে পারবে না তুমি, পিওর এফিতে এরা সমান সমান হবে। সেই জন্য অ্যাপারেন্টলি এফির কাছে যদি তুমি আরেকটা এফি নিয়ে যাও, তাহলে আকর্ষণ করবে না, কিন্তু একটা ম্যাগনেটের কাছে করবে। এই ম্যাগনেটের সাথে একটা পার্মানেন্ট ম্যাগনেট আর একটা আয়রনের মধ্যে তফাৎ হচ্ছে, ওই আয়রন গুলো বা এই ধরনের আয়রন টাইপের মেটেরিয়াল, আয়রন বা কোবাল্ট বা নিকেল নিয়ে তার মধ্যে যদি অন্য এলিমেন্ট দিয়ে দাও, তাহলে যেটা করে সেগুলো আলাদা ফিজিক্স, কিন্তু সেটা যেটা করে তখন তোমার এই অ্যাসিমেট্রিটা দেবে, কিছুগুলোকে ডাউন করবে আর বেশিরভাগগুলোকে আপ করবে, বা বেশিরভাগগুলোকে ডাউন করবে কিছুগুলোকে আপ করবে। তখন যেটা মিলিজুলি হবে ইফেক্টিভলি একটা, এটা যদি এই তিনটের সাথে ক্যান্সেল করে দাও, মানে মানে একটা 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 রাফ এস্টিমেশনে, এটা যদিও ট্রু না, কিন্তু তাতে করেও দেখবে একটা একটা এতগুলো ম্যাগনেট আছে বা অ্যাটমিক ম্যাগনেট আছে, যারা তার ইফেক্টিভলি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। সেটাই বেসিক্যালি পার্মানেন্ট ম্যাগনেট। তার মানে তোমাকে শুধু পিওর আয়রন কোপাল নিকেল দিলে হবে না, তাকে ডোপিং করতে হবে, মানে অন্য কোনো মেটেরিয়াল দিতে হবে। এই অন্য কোনো মেটেরিয়াল দিলে এই ধরনের লকিং গুলো তৈরি করে, যে অ্যাসিমেট্রি প্রডিউস করে ওই ধরনের ইয়েতে। তো এইটা হচ্ছে ফেরোম্যাগনেটের এইরকম হয়। এইগুলো আরো ডেসক্রিপশন তোমরা পড়বে, আমরা জাস্ট আমি আজকে ক্লাসটা আমি ভাবলাম এই ডেসক্রিপশনটা দিলে ইউ উইল বি মাচ মোটিভেটেড এন্ড টু রিড, এন্ড দেখবে পরের দিকে যখন তোমরা এগুলো শিখবে এগুলো কানেক্ট করতে পারবে। এইবার কপারের ক্ষেত্রে কি হয়, কপারের ক্ষেত্রে ধরো এমনও তো হতে পারে মেটেরিয়াল, এখানে যে এই যে যেটা তো একটা ভেক্টর, ধরো আমি একটা এমন এলিমেন্ট নিলাম, সো এই ইলেকট্রনের যা প্লাস যে হলো, পাশের ইলেকট্রনটা মাইনাস যে হয়ে গেল। মানে ধরো এরকম একটা কপার যদি থাকে, একটা এলিমেন্ট থাকে, যে হাইড্রোজেন হিলিয়াম, ধরো এইটা একটা ইলেকট্রন হাইড্রোজেনের এদিকে ঘুরছে, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলে একটা ম্যাগনেটিক মুভমেন্ট পেলে, কিন্তু হিলিয়াম যদি দাও, তাহলে দেখো এই ইলেকট্রনটা এদিকে ঘুরছে আর এইদিকে যে ইলেকট্রনটা আছে তার অপোজিট দিকে ঘুরছে। তাহলে তুমি স্পিনটা যদি বাদই দাও, তাহলে অরবিটালি দেখো একটা এইদিকে ঘুরছে, তার ম্যাগনেটিক মুভমেন্ট এইদিকে, আরেকটা উল্টো দিকে ঘুরছে, তার ম্যাগনেটিক মুভমেন্ট উল্টো দিকে। তাহলে হরে ধরে যেটা দাঁড়ালো এভারেজ রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মুভমেন্ট, রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম J = 0। তাহলে ওই সিস্টেমটা নিউ কিছু পাবে তুমি, অ্যাটমিক ম্যাগনেটের ভ্যালু কত, ম্যাগনেটিজম আছে কিন্তু তারা মিলিজুলি হয়ে 0 হয়ে গেছে, তো সেই জন্য তখন তারা 0 পাবে তুমি। কপার হচ্ছে ওইরকম একটা জিনিস, কিন্তু সেখানে যেটা করলে যা হয়, দেখো কিভাবে ফিজিক্স, মানে কিভাবে কত, মানে কিরকম ইন্টারেস্টিং। আচ্ছা, যেটা তো ভাই চলে গেল, কোনো অসুবিধা নেই, তাহলে তার নিরেট মানে পার্মানেন্ট ম্যাগনেট দিলে ও অ্যাট্রাক্ট করবে না, কিন্তু কপার রিপেল করছে কেন? এইখানে আবার চলে আসবে তোমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে, তোমরা বোধহয় এর আগে কোর্সে পড়েছো,
এডি কারেন্ট বলে একটা ঘটনা ঘটে। সেখানে কি হয় যে লেন্স ল, যেই ম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি কপারটাকে নিয়ে আসবে, কপারের মধ্যে ওই ম্যাগনেটিক ফিল্ডটা প্রতিহত করার জন্য একটা কারেন্ট ফ্লো করে। সেই প্রতিহত এটা এমন করবে, এমন ভাবে কারেন্টটা ফ্লো হবে যেটা ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য ওইটা ও রিপেল করে যায়, কারণ ওদের ওভারঅল ম্যাগনেটিক মুভমেন্ট, এই মুভমেন্টটা জিরো, কিন্তু যে মুহূর্তে ম্যাগনেটিক ইয়েতে আসবে ইন্ডাকশন ইফেক্টের জন্য চার্জগুলোর, ওখানে একটা পদার্থের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, সেই পদার্থের কারেন্টটা ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে ঠিক অপোজিটে হয়। সেই জন্য ঠিক মনে হবে যেন ম্যাগনেটিক ফিল্ডে দিলেই ও রিপেল করে চলে যাচ্ছে। আবার এই যে তোমাকে আয়রন বললাম, সেখানে বললাম অ্যাটমিক ম্যাগনেট গুলো একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, মানে এদের মধ্যে আবার বল কাজ করে, একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করে। কিন্তু আবার অনেক মেটেরিয়াল আছে যেগুলোর একটা অ্যাটমিক ম্যাগনেটে মিউটা জিরো নয়, মানে কিছু একটা নন জিরো যে আছে তার জন্য একটা নন জিরো মিউ পেয়েছো, কিন্তু তার অ্যাটম গুলো এত দূরে দূরে সজ্জিত, বা অ্যাটম গুলো এমন ভাবে সজ্জিত যে এই ম্যাগনেটটা আর এই ম্যাগনেটটা পরস্পরের সাথে কথা বলে না, তাদের সাথে আকর্ষণ বিকর্ষণ হয় না, ধরো অনেকটা দূরে দূরে আছে। হতেই পারে যদি কাছাকাছি নিয়ে যাবো তখনই তো অ্যাট্রাক্ট করে। একটা ম্যাগনেট যদি ওই একটা রুমের ওই প্রান্ত আর এই প্রান্তে দুটো ব্যার ম্যাগনেট থাকে, তাহলে তারা ইফেক্টিভলি আকর্ষণ বিকর্ষণ কিছু করবে না, মানে ইন্টারাকশন হবে না। তো সেই রকম যদি একটা সিনারিও হয়, তখন তাদের however they have atomic magnetic movement, কিন্তু তাদের এই একদম ম্যাগনেটিক ইন্টারাকশনটা না থাকার জন্য ওই ধরনের পার্মানেন্ট ম্যাগনেট বা ফেরোম্যাগনেট হচ্ছে না, এরকম একটা অ্যালাইনমেন্ট হচ্ছে না। দাদা সে এইদিকে হলে সে অন্যদিকে, তার আরেকটা অন্যদিকে, আরেকটা অন্যদিকে এরকম র্যান্ডমলি ওরিয়েন্টেশনে থাকে। র্যান্ডমলি ওরিয়েন্টেশন আবার টেম্পারেচারের উপর নির্ভর করে, টেম্পারেচার বাড়িয়ে দিলে র্যান্ডমনেস বেড়ে যাবে, তোমরা এন্ট্রপি পড়েছো, পড়বে, আরো র্যান্ডমনেস বেড়ে যাবে। তো র্যান্ডম হয়ে গেলে তখন মিলিজুলি যে যদি মেটেরিয়ালটাকে দেখো, তাহলে টোটাল ম্যাগনেটিজমটা, সেখানে টোটাল মিউটা তখন জিরো হয়ে যাবে। অ্যালুমিনিয়াম হচ্ছে সেরকম একটা জিনিস। অ্যালুমিনিয়াম, সেখানে কি হয়, এই যে পদার্থটার মধ্যে ম্যাগনেট গুলো আছে, অ্যাটমিক ম্যাগনেট গুলো আছে, নন জিরো অ্যাটমিক ম্যাগনেট আছে, আয়রনের মতোই, কোবাল্টের মতোই, কিন্তু তাদের সজ্জাটা, অ্যাটমিক পজিশন, বা তারা যেভাবে মানে সেজে বসে আছে, বা যেভাবে তাদের ইয়েগুলো আছে, মানে ক্রিস্টালের মধ্যে তারা যেভাবে মানে নিয়তাকার ক্রিস্টালের মধ্যে যেভাবে তারা যা অর্গানাইজড হয়ে আছে, তাতে করে সেগুলো কাজ করছে না। ধরো এরকম, ধরো এই একটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলছি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরকম ধরো অ্যাটম গুলো আছে, প্রত্যেকটাই ম্যাগনেট আছে, কোনোটা এই মুখে কোনোটা এই মুখে, এখানে ইন্টারাকশন নেই। তো ওরা যদি ইন্টারাক্ট করতো নিজেদের মধ্যে, একটা আকর্ষণ বিকর্ষণ বল দিয়ে আদান প্রদান করতো, তাহলে একটা অ্যালাইনমেন্ট হওয়ার ব্যাপার ছিল। তুমি যে ধরো যদি মানে অনেকগুলো লোক একসাথে যদি তোমরা হাত ধরে বসে থাকো, তাহলে গোটা ওই হাত ছাড়ানোটা খুব মুশকিল হয়ে যায়। একা একা থাকলে টুমটাম করে ঘুরিয়ে দেবে যে কোনো সময়, মানে অনেকটা তাই। এরকম র্যান্ডমলি যদি ওরিয়েন্ট থাকে, তাহলে ওভারঅল যদি দেখো, ওভারঅল সাম আপ হয়ে গিয়ে অ্যাভারেজটা হয়ে গেলে এই জিরো, ইন্ডিভিজুয়াল গুলো জিরো নয়, অ্যাভারেজটা জিরো হয়ে যায়। তখন যেটা হয় তুমি যদি একটা এখানে ম্যাগনেট নিয়ে আসো, তখন এগুলো ওই ম্যাগনেটের দিকে এবার আকর্ষণ, ওই ম্যাগনেটের নর্থ পোল আর যদি সাউথ পোলের মধ্যে রাখো, তাহলে ওইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ওরা ওইদিকে আকর্ষণ বিকর্ষণ করে, এই অ্যাটমিক ম্যাগনেট গুলো, একটা অ্যালাইনমেন্ট হয়। অ্যালাইনমেন্ট হয়ে গেলে পার্সিয়ালি এখানে একটা এন, গোটা মেটেরিয়ালের মধ্যে একটা এন, একটা এস এর জেনারেট হয়, তখন এর ঠিক করে গিয়ে এখানে অ্যাটাচ করে দেয়। যদিও এই বলটা খুব কম, এইগুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিজম। তাহলে আমরা আজকে যেটা দেখলাম, আমরা অ্যাটমের মধ্যে ম্যাগনেটিজম কিভাবে শুরু হয়, বা কিভাবে মাপা হয়, বা কেন হয়, সেইগুলো বোঝার চেষ্টা করলাম। এবং সেইগুলো অ্যাটম তাদের নিজেদের মধ্যে কিভাবে কোনো একটা মেটেরিয়ালের মধ্যে সেই সজ্জাগুলো আছে, ক্রিস্টাল স্ট্রাকচার কেমন, কিভাবে পিরিয়ডিসিটি আছে, কত দূরে দূরে অ্যাটম গুলো আছে, বা তাদের মধ্যে কোনো বলের আদান প্রদান আছে কিনা, কোনো ইন্টারাকশন আছে কিনা, যেটা আমাদের ফিজিক্সের ভাষায় আমরা যেটা বলি, যদি ইন্টারাকশন থাকে তাহলে তারা ফেরোম্যাগনেটিক বা ইন্টারাক্টিং ম্যাগনেটস। আবার যদি এরকম র্যান্ডম ওয়েতে থাকে, তাকে বলা হয় প্যারাম্যাগনেটিক। আবার কপারের মতো যাদের, যে অ্যাটমিক ম্যাগনেটটা এমনই হয়েছে যেটা একটা ইলেকট্রনের যে অন্য ইলেকট্রনের যে কে ক্যান্সেল করে দিচ্ছে, মিলিজুলি কোনো যে এর ভ্যালুই জিরো, সেখানে ম্যাগনেটিক ইন্ডিভিজুয়াল অ্যাটমের ম্যাগনেট গুলোই জিরো, সেরকম যদি হয় তখন তাকে বলা হয় ডায়াম্যাগনেটিজম। ফর এক্সাম্পল কপার, অ্যালুমিনিয়াম যেমন প্যারাম্যাগনেটিজম, এবং এফি বা আয়রন, কোবাল্ট, নিকেল, এইগুলো হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিজম।
So this is a brief description about the magnetism of the materials. I hope তোমরা এনজয় করেছো। আজকে এখানেই শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ রাজীব দা, খুবই একদম ফান্ডামেন্টাল জিনিসগুলোকে দারুণভাবে তুলে ধরেছো। এবার স্টুডেন্টরা তো মাঝখানে কোশ্চেন করছিল দেখছিলাম, এখন কেউ কিছু জিজ্ঞেস করবি কোনো জায়গা থেকে? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, বা ভিডিওটা থাকবে ওটা আরেকবার ভালো করে দেখে পরেও করতে পারিস, আমাকে বলতে আমি রাজীব দাকে জিজ্ঞেস করে নেবো। এটা আমি একটু বলে দিই, এটা আমি জেনারেলি আমি যে ডেসক্রিপশনটা তোমাদেরকে বললাম, এটা একটা রেফারেন্স পাবে তুমি যদি মানে আমরা মানে ফিজিক্স যারা পড়েছো বা পড়ছো তাদের মানে আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা ধর্মগ্রন্থ আছে, ফিজিক্সের ধর্মগ্রন্থ দুটি আছে, একটা হচ্ছে ফাইনম্যানস লেকচার্স আর একটা হচ্ছে ল্যান্ডাউ লিপসিস। এবং তোমাদের সবারই এটা কোনো একটা সময় পড়া উচিত। তো এটা হচ্ছে সেকেন্ড ভলিউম যে ফাইনম্যান লেকচারে, সেখানে দেখবে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিজমে এই চ্যাপ্টারটা আছে, শেষে আমার মনে হয় শেষের দিকে কোন একটা চ্যাপ্টার, আই থিংক কত নম্বর চ্যাপ্টার আমার মনে নেই। ল্যান্ডাউতে তো থাকবেই। হ্যাঁ, ল্যান্ডাউ এর কোন ভলিউমে আছে গো এটা? ল্যান্ডাউ বলছি না, আমি বললাম দুটো হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ ফিজিক্সের লেখাতে। রাইট, ল্যান্ডাউ লিপসিস যেমন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বই, আর ফাইনম্যান লেকচারসও তেমনি ইম্পর্টেন্ট, কিন্তু আমি এই কাজকে যেটা পড়িয়েছি সেটাই ফাইনম্যান লেকচারস থেকে ভলিউম 2। ওটা ভলিউম 2 তে আছে। ভলিউম 2 এর বোধহয় শেষের দিকে কোনো চ্যাপ্টার 30 বা 30 শেষের দিকে আছে, একটু শেষের দিকেই আছে। হ্যাঁ, ওখানে চ্যাপ্টারটার নামই হচ্ছে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিজম এরকম। আমি পাঠিয়ে দেব পিডিএফ। আমার মনে হয় এই পড়াটা আমরা এখনো এটাকে ইউটিলাইজ করি, এই বিএসসি তে পড়ার পর থেকে এখনো পর্যন্ত আমাদের কাজে লাগে। তো এই বইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এক্ষুনি তো প্রশ্ন নেই। থ্যাংক ইউ রাজীব দা, তোমাকেও। আর পরে যেটা আমরা প্ল্যান করছিলাম, যদি আরো স্টুডেন্ট এরকম অ্যাপ্রোচ করে তাহলে একটা শুধু ম্যাগনেটিজমের উপরে একটা ইয়ে করবো, ঠিক আছে? তখন তোমাকে বলবো। শিওর, ঠিক আছে, ওকে ঠিক আছে, গুড তাহলে নাইট। চলো সবাইকে গুড নাইট। ঠিক আছে, গুড নাইট সবাইকে।